আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আবারও আপনাদের সবাইকে স্বাগত। আমাদের যে পডকাস্টটা চলছিল, আলোচনাটা চলছিল তার সেকেন্ড পার্টে। স্যার, আমরা লাস্ট আলোচনায় যেখানে ছিলাম সেটা হচ্ছে 5ই আগস্টের পূর্ববর্তী, ইমিডিয়েট পূর্ববর্তী অংশ নিয়ে আপনি কথা বলছিলেন। নাও আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে হ্যাপেনিং ডিউরিং 5th অগাস্ট, 5ই আগস্টকে ঘিরে যে হ্যাপেনিংটা এবং তার পরপরই যে কুইকলি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, এই অংশটুকু আপনি কিভাবে দেখেছেন? এর আগে মানে একটা জিনিস একটু আমাদের ব্যক্তিগতভাবে আমরা একটা বড় কাজ করেছিলাম, যেটা রিফ্লেকশনটা আমরা পরে স্টুডেন্টদের কাছ থেকে জেনেছি যে হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইভেন্ট ওয়াজ। সেটা হচ্ছে যে 4 আগস্টে আমরা যেটা প্রেস কনফারেন্স করলাম রাওয়াতে, রিমেম্বার। ইনফ্যাক্ট এই প্রেস কনফারেন্সটার প্রথম আইডিয়া আমরা 2-3 জন অফিসার, ব্রিগেডিয়ার মঞ্জুর, কারণ আইয়ুব আর আমি বসে আলাপ করছিলাম যে কিছু একটা করা দরকার। মানে উই হ্যাভ টু গিভ এ মেসেজ from the retired armed forces officers to the nation, to the armed forces members themselves. এই মেসেজ, কিছুটা মেসেজ দেওয়া দরকার। আমরা বুঝতে পারছিলাম না কি করা যায়। আমরা একবার ভাবলাম যে আমরা কি একটা মানববন্ধন করবো কিনা, because you were really anxious regarding the very untoward role of army at that time. absolutely because তখন আর্মি যখন গ্রাউন্ডে আসলো, তখন ইনিশিয়ালি আর্মির দি অ্যাটিটিউড ওয়াজ ভেরি ভেরি অ্যাগ্রেসিভ, এবং আমরা বুঝতে পারছিলাম যে আর্মি যদি অ্যাগ্রেসিভ এই মোডে থাকে তাহলে অনেক ব্লাডশেড হয়ে যাবে, বিকজ দে আর ট্রেইনড সোলজার্স এবং দে আর ট্রেইনড টু শুট টু কিল, দে আর নট ল এনফোর্সিং এজেন্সি। আর পুলিশ যেভাবে মানে অলমোস্ট কমব্যাট সোলজারদের মতো বিহেভ করছিল, মানে এবং আর্মি কি করবে, সো দ্যাট ওয়াজ আমরা চাচ্ছিলাম যে এই ওই ডিভাইডটা কি আপনি টের পাচ্ছিলেন স্যার, যে মানে হায়ারার্কি এবং লোয়ার এশিয়ানের ভিতরে কন্ট্রাডিকশন চলে আসছে? তখনও না। I'm talking about 29th জুলাই। 29 জুলাইতে হ্যাঁ একটা জিনিস হচ্ছে, বাই দিস টাইম এখানে একটা মিছিল হয়ে গেল। সো উই ওয়ার হোপিং যে আমাদের এই যে রিটায়ার্ড কমিউনিটির যে একটা বিপ্লবের প্রতি যে আমাদের সাপোর্টটা আমরা যেভাবে লেন করলাম, এটা একটা মেসেজ তো যাবেই। বাট উই আর নট ভেরি শিওর, আমরা ডিসাইসিভ কিছু করতে যাচ্ছিলাম। তাও মনে আছে ঠিক আমরা যখন আলোচনা করছিলাম এমন সময় লেফটেন্যান্ট জেনারেল হাফিজ আসলেন, বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন সিকিউরিটি অ্যাফেয়ার্স। তো উনি ব্রিগেডিয়ার মঞ্জুরের অফিসে আমরা 3 জন ছিলাম, উনি আসলেন। হি ওয়াজ ভেরি ভেরি ইমোশনাল। তার আগের দিন ওনার ভাগ্নি গুলি খায়। সো হি সে যে এই আমরা কি এই জন্য স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের বাচ্চাদের কীভাবে মেরে ফেলো আমরা দেখবো। তখন আমরা বললাম যে স্যার আমরা তো একটা জিনিস চিন্তা করছি, উইল ইউ বি পার্ট অফ আস? হি রেডিলি অ্যাগ্রিড। তো এই আলোচনা আমরা উনি বললেন যে আমরা একটা প্রেস কনফারেন্স করি বাই ভেরি সিনিয়র অফিসার্স, প্রেফারেবলি 1 or 2 ফর্মার সার্ভিস চিফ এবং অনেক সিনিয়র অফিসার যারা খুব রেসপেক্টেড, ওনারা যদি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে একটা ক্ল্যারিয়ন কল দেন, একটা মেসেজ দেন, দ্যাট উইল হ্যাভ সিরিয়াস একটা ইফেক্ট। আমাদের মেইন অডিয়েন্স ছিল আসলে আর্ম ফোর্সেস, so that armed forces do not act against the people. তো তখন আমরা উনি বললেন যে লেটস গো টু জেনারেল ইকবাল করিম ভুইয়া। জেনারেল ইকবাল করিম ভুইয়া, ইউ রিমেম্বার, বাই দিস টাইম উনি আমার ফেসবুক প্রোফাইল লাল করে দিলেন। ইকবাল করিম ভুইয়া, অলদো হি ওয়াজ দ্য চিফ আর্মি স্টাফ অফ হাসিনা গভর্নমেন্ট, বাট উনি তখন বিপ্লবের পক্ষে একটা স্ট্যান্ড নিলেন। অলদো আমি পার্সোনালি খুব স্কেপটিক্যাল ছিলাম ওনার ব্যাপারে, বাট ওনারা বললেন যে না, এরকম আমাদের একটা ফিগার লাগবে। রাওয়া রেসপন্ড, আমরা রাওয়াকে কিছুই জানাই নাই। তো আমরা প্রেস কনফারেন্সটা কোথায় করবো তখন ঠিক করি নাই। তো আমরা জেনারেল ইকবাল করিম ভুইয়ার কাছে গেলাম, হি অলসো অ্যাগ্রিড। তখন আমরা একটা শর্ট লিস্ট করলাম কাদের ডাকবো। তো আমরা চিন্তা করলাম যে অনেক সিনিয়র, those who are in their late 70s or early 80s, এরকম অফিসারকে আমরা খুঁজে বের করবো যাদের কোনো কন্ট্রোভার্সি নাই, they are not politically affiliated, not beneficiary। হ্যাঁ, তো এরকম আমরা জেনারেল আজিজ বীরুত্তম, তারপরে জেনারেল নুরুদ্দিন খান, জেনারেল রেজাকুল হায়দার, জেনারেল কবির, হ্যাঁ এরকম, তারপর ব্রিগেডিয়ার শাফাত, ব্রিগেডিয়ার সাখাওয়াত, এরকম আমরা
প্রায় 15-20 জন অফিসার শর্টলিস্ট করলাম, জেনারেল জহির, লেফটেন্যান্ট জেনারেল জহির, তো ওনাদের কাছে যাওয়া শুরু করলাম। কোথাও কোথাও সবাই একসাথে, কোথাও 2 জন করে, এরকম যাওয়া শুরু করলাম, সবাইকে ওনাদেরকে রাজি করালাম। দে অলসো অ্যাগ্রিড। কেউ কেউ অবশ্য আসে নাই, অনেকে আসার কথা বলেছিল, পরে আসে নাই, অনেকে অবজেক্টও করেছে, না এটা ঠিক হবে না। যাই হোক, তো এভাবে করতে করতে আমরা আমাদের 3-4 দিন সময় লেগে গেল। তখন 4th অগাস্টে আমরা এই বিপ্লবটা, প্রেস কনফারেন্সটা করার আমরা করলাম। জেনারেল ইকবাল করিম ভুঁইয়া একটা ড্রাফট করলেন, ওটা আমরা আবার ঠিকঠাক করলাম। আমার অফিসে এটা ফাইনাল প্রিন্টটা হইল, এবং 4 তারিখে তখন করা হলো যে ভেন্যুটা কোথায় হবে। তো আমরা ইনিশিয়ালি একবার চিন্তা করছিলাম আমরা প্রেস ক্লাবে যাব। এত সিনিয়র অফিসার, সাম অফ দেম আর, যেমন জেনারেল নুরুদ্দিন ইজ এ হুইল চেয়ার বেসড পার্সন, একদম। যেমন রেজাকুল হায়দার ক্র্যাশ নিয়ে হাঁটেন, ওনারা বলে যে না আমরা এত দূরে যেতে দূর যাওয়া, সো লেটস হ্যাভ ইট ইন রাওয়া। রাওয়া তো আমাদের হাতে নাই, এবং আমরা এটা খুব সিক্রেট রাখছিলাম যে ডিজিএফআই বা কোনো ইন্টেলিজেন্সি খবর পাইলে এটাকে ভন্ডুল করে দিবে। হ্যাঁ, তো আমি যেহেতু রাওয়ার সেক্রেটারি ছিলাম, আমি বললাম যে রাওয়াতেই করবো, বাট রাওয়াকে আগে জানাবো না, রাওয়াকে দখল করে ফেলবো। আচ্ছা। তো জেনারেল ইকবাল করিম ভুঁইয়া ওয়াজ নট ভেরি শিওর যে আসলে করা যাবে কিনা। বলে যে স্যার, যদি রাওয়া যদি মানে বন্ধ না করে ফেলে, তারা যদি আগের থেকে টের পেয়ে বন্ধ করে ফেলে, তাহলে তো কিছু করা যাবে না, তারপর আমরা রাওয়ার পার্কিংয়ে করে ফেলবো। তো অ্যাজ পার দি প্ল্যান, সেদিন এই সিনিয়র অফিসার ছাড়াও আমরা চিন্তা করলাম যে একটা ক্রাউড করতে হবে, অ্যারাউন্ড 50 অফিসার্স। তো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা যেহেতু আমরা চাচ্ছিলাম না খুব বেশি লোক জানুক, সো সেদিন সকালবেলায় ঠিক এই প্রেস কনফারেন্সের 2 ঘন্টা আগে আই স্টার্টেড কলিং পিপল, জাস্ট টোল্ড দেম কাম টু রাওয়া। আমি জানি যারা এই বিপ্লবের সমর্থক এবং যাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, এবং উই হ্যাড বিন ওয়ার্কিং ফর দি রেভলিউশন, এরকম হ্যান্ডপিক কিছু কিছু অফিসারকে টেলিফোন করে 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 বললাম যে ঠিক কাম এট রাওয়া এট 11 o'clock। আর আমরা সকালবেলা জাস্ট প্রথমে গেলাম, গিয়ে দেখলাম যে না, কেউ টের পায় নাই, রাওয়া শুনশান, বেশি লোকজন নাই। আমরা গিয়ে জাস্ট চট করে রাওয়া দখল করে ফেললাম হেলমেটে। আমরা রাওয়ার শুধু জিএম ছিল ওখানে, জিএমকে নিয়ে আসলাম ডেকে, ও কিছু বুঝতাম কি হচ্ছে, ওকে ওখানে রেখে দিছি। He couldn't talk to anybody. The gentleman was very scared. যে আমি একটু চেয়ারম্যানকে বলি, না চেয়ারম্যানকে বলা যাবে না, জাস্ট স্ট্যান্ড হিয়ার। আমি যেহেতু রাওয়ার সেক্রেটারি ছিলাম, ডাকাডাকি করে পিএ ইকুইপমেন্ট লাগাইলাম, তারপরে এসি চালাইলাম, চেয়ার ঠিক করলাম, তখন তো সব উলটপালট হয়ে আছে। অ্যান্ড সিনিয়র অফিসার আসা শুরু করলো, অডিয়েন্সরা আসা শুরু করলো, আমরা ব্যানার লাগাই দিলাম, অ্যান্ড উই ডিড দি প্রেস কনফারেন্স। ফর রেকর্ড, মানে হাই টেবিলে কে ছিল স্যার? হাই টেবিলে কেউ ছিল না, বাট ওখানে 4 জন অফিসার বক্তৃতা দিয়েছিলেন, জেনারেল নুরুদ্দিন, জেনারেল আজিজ, ব্রিগেডিয়ার শাখাওয়াত, রেজাকুল হায়দার, আইকিবি অ্যাঙ্কর করলেন জেনারেল হাফিজ, আইকিবি স্ক্রিপ্টটা পড়লেন, আর 4-5 জন অফিসার, সিনিয়র অফিসাররা, ওনারা 2 মিনিট করে কথা বললেন। সো বেসিক্যালি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা একটা মেসেজ দিলাম টু দি আর্ম ফোর্সেস, আওয়ার সার্ভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যে দিস ইজ সামথিং, ইফ ইউ অ্যাক্ট এগেনস্ট দিস পিপল, the history will not pardon you. And the cause for which the people have come out, armed forces must maintain its neutrality as it did in many previous occasions. এরশাদ ফলের সময় কিন্তু আর্মি মানুষের পক্ষেই কাজ করলো, তাই না? সো আমাদের সেই হিস্ট্রিটা আছে। যদিও গত 15 বছরে আর্মিতে অনেক ডিকে হয়েছে, ইয়েট আমরা হোপফুল ছিলাম যে অ্যাটলিস্ট মিড র্যাঙ্কিং অফিসার এবং জুনিয়র অফিসার একটা মেজরিটি কিন্তু নষ্ট হয়ে যায় নাই। সো ইফ তাদের কাছে যে মেসেজটা পৌঁছানো যায়, দে উইল ক্রিয়েট প্রেশার অন দেয়ার সুপিরিয়ার্স। আর এছাড়াও এই মিরপুর ডিওএইচএস বা ভিন্ন ডিওএইচএস বাই দিস টাইম মিছিলগুলো হয়ে গেল, বড় বড় মিছিল হলো, মাটিকাটার এখানে বিশাল বড় মিছিল হয়ে গেল। ইভেন আমরা যেদিন প্রেস কনফারেন্সে যাই, কিন্তু রাস্তা ব্লক, আমরা ওদেরকে বলে যে আমরা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি বলে আমরা গেলাম, আসার সময় তো আসতেই পারছিলাম না। সো এই যে রিটায়ার্ড কমিউনিটির যে একটা মেসেজ কিন্তু অলরেডি যাওয়া শুরু করলো, বিকজ এখন অনেক অফিসার, ইয়াং অফিসার কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা, ট্রু, তাই না?
অনেক সোলজারদের ছেলে মেয়েও কিন্তু এখন আর্ম ফোর্সেসে আছে, অফিসার র্যাঙ্কে আছে, বিভিন্ন র্যাঙ্কে আছে। সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। সো এই মেসেজগুলো তো গেল, বাট দিস প্রেস কনফারেন্স ওয়াজ ডিসাইসিভ। কিভাবে বুঝলাম যে যে এটা কত বড় ইম্প্যাক্ট করেছে সেটা আমি প্রথম বুঝলাম যে 5 তারিখে আমরা 4 জন অফিসার গিয়েছিলাম বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসায়। আমরা গিয়েছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট এখন ফর্ম হবে, আমাদের কিছু কনসার্ন যে কি ধরনের লোক ইন্টারিম গভর্নমেন্টে আসা উচিত ওনাকে একটু সেন্সিটাইজ করার জন্য। তো হি ওয়াজ অকুপাইড, উনি বঙ্গভবনে আটকে ছিলেন। আমরা ওনার বাসায় 1 ঘন্টা বসেছিলাম। তো ওনার বাসায় যখন যাই তখন ওনার বাসার সামনে অনেক স্টুডেন্ট, তার মধ্যে সমন্বয়ক আছে অনেক। সো তারা তো আমাদের যখন শুনলো যে আমরা রিটায়ার আর্মি অফিসার, দেওয়া হবে এগুলো এরা কেন এখানে, হ্যাঁ, বিকজ দে আর প্রোটেক্টিং মিস্টার আসিফ নজরুল পসিবলি। তো যখন আমরা বললাম যে আমরা সেই অফিসাররা যারা এই প্রেস কনফারেন্স, দে ওয়ার সো হ্যাপি সিইং আস। বললো যে আঙ্কেল আপনারা যে কাজটা করেছেন এইটাই তো আমাদেরকে সবচেয়ে বড় শক্তি দিয়েছে। মানে ইনফ্যাক্ট 4 তারিখে এই প্রেস কনফারেন্স, ওরা বলছে যে এই প্রেস কনফারেন্স হওয়ার পরে তাদের মধ্যে একটা আলাদা শক্তি চলে আসলো যে না, দে গট এ গ্রিন সিগন্যাল, দে গট এ গ্রিন সিগন্যাল। এবং তারা 6 তারিখে 5 তারিখে নিয়ে আসলো। মেবি দিস অলসো অ্যাক্টেড অ্যাজ এ ক্যাটালিস্ট। How do you think General Walker was influenced by this conference? Or I think so, because General Walker is a product of this regime. There is no doubt in it. He's a relative of Sheikh family, but আমার মনে হয় উনি হিস্ট্রি একটা ক্রান্তি লগ্নে উনি ভালো ডিসিশনটা নিয়েছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে the other option will be catastrophic. Militarily he should understand this much. Absolutely. এবং তার কাছে মেসেজগুলো তো গেল। এবং আমি মনে করি যে তার আগে উনি 3 তারিখে যে ইয়েটা করলেন, 3 তারিখে উনি যে অফিসারদের সাথে অ্যাড্রেসটা দিলেন, সেখানে যে অফিসারদের কাছ থেকে যে মেসেজগুলো পেলেন, all these actually helped him to come to a decision যে না, enough is enough. In his position, I think most of the generals we predict, আমার মনে হয় স্যার এরকমই একটা ডিসিশন নিতেন লজিক। I think so because আমরা এর আগেও যখন দেখেছি যে ইভেন জেনারেল নুরুদ্দিন যখন চিফ ছিলেন, রাইট, তখন তো আরো অনেক ছোট আকারে আন্দোলন হচ্ছিল, কিন্তু জনগণের এগেইনস্টে কিন্তু যেতে পারেন নাই। অ্যাবসলিউটলি 1990 সালে যখন গভর্নমেন্ট এরশাদ ফল করে, তখন কি এত বড় আন্দোলন হয়েছিল? সারা বাংলাদেশে তো হয়নি। স্টুডেন্টস ওয়ার নট এরকম ভাবে অল দি মিলিয়ন্স অফ স্টুডেন্টস অ্যান্ড তাদের বাবা মা, তাদের ভাই বোন। আমি আমার মনে হয় এটা ছিল কোন তারিখে, 1 তারিখে নাকি 31 তারিখে যে বড় মিছিলটা হইলো আমাদের ডিওএইচএস এ। সে মিছিলটা শেষ করার পরে, মিছিলের একটা পর্যায়ে আমি গেলাম, কারণ আমরা সেদিন তখন আবার ইয়েতে যাব এই অফিসারদেরকে বলার জন্য, যে প্রেস কনফারেন্স করার জন্য। আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে যাব। তো বাসায় গিয়ে দেখি যে আমার আমাদের যে কেয়ারটেকার, আমাদের বাসায় একটা কেয়ারটেকার আছে, 2টা গার্ড আছে, সে একা দাঁড়ায় আছে। তো সে বললো যে স্যার আমিও গেছিলাম স্যার, আমি আসছি, ওরা 2 জন গেছে। সেদিন কিন্তু মেডস ওয়েন্ট, যে ছোট ছোট যে কাজের ছেলেগুলো গেছে, এনিবডি এন্ড এভরিবডি জয়েন্ট। কোনো বিল্ডিং এ কোনো কেউ থাকে নাই, সবাই নেমে এসছে। দ্যাট ওয়াজ এ গ্রেট সিগন্যাল। ইনফ্যাক্ট আমি মনে করি যে এই প্রথম, সাধারণত রিটায়ার্ড মিলিটারি কমিউনিটি তারা কিন্তু কোনো আন্দোলনের সাথে জড়িত হয় না, তারা নিজেদের একটা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে এই ধরনের পলিটিক্যাল ইয়েগুলোতে। বাট এই বিপ্লবটা কিন্তু একটা সার্বজনীন একটা রূপ পেল, এবং মিলিটারির ফ্যামিলিজ দে হ্যাড এ গ্রেট রোল। এটা অস্বীকার করা যাবে না। আমরা এখন কিছু স্যার মানে কুইক অ্যান্ড হার্ড কোশ্চেন্স যাই। সেটা হচ্ছে 5ই আগস্টের পরে যে ডক্টর ইউনূস আসলেন এবং একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন, এই উপদেষ্টা সিলেকশন প্রসিজিয়ার, এটা অনেকেই বলে যে এটা গভর্নমেন্ট এখন পর্যন্ত কোকের রেসিপির মতো লুকায় রাখছে। মানে ডক্টর ইউনূসকে ছাত্ররা চুজ করছে, বাট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য অ্যাডভাইজার্স
কারা এদের নমিনেট করলো? আমি আমি মানে যেটা আমরা এখন জানি, মানে কোয়াইট এক্সপ্লিসিটলি আমরা যেটা জানি যে ডক্টর ইউনূস তার ইন্টারিম গভর্নমেন্ট অল্প কয়জনকে হয়তো সিলেক্ট করেছেন বা পরবর্তীতে নিয়োগ দিয়েছেন, বাট মোস্ট অফ দি গভর্নমেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি সিলেক্টেড বাই দি এস্টাবলিশমেন্ট। এবং কিছু 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 ক্ষেত্রে হয়তো স্টুডেন্টদের সে চয়েস থাকতে পারে, বা স্টুডেন্টরা তো বিপ্লবটা করেছে, তারা একটা গভর্নেন্সের ব্যাপারে তো তাদের প্রিপারেশন ছিল না। আমরা এখন জানি ডক্টর ইউনূসকে সিলেকশন করার ব্যাপারে অনেকের আপত্তি ছিল, দি আর্মি ওয়াজ এগেনস্ট ইট। এটা তো জেনারেল ওয়াকারের যে একটা জিনিস যেটা আসলে কন্টেস্ট করেননি উনি, যে উনি বলেছেন আমি বুকে পাথর চাপা দিয়ে আমি মানে রাজি হলাম। ডক্টর ইউনূসের গভর্নমেন্টের ব্যাপারে আমাদের অনেক ক্রিটিসিজম থাকতে পারে, একটা স্ট্রং গভর্নমেন্ট হয় নাই, বাট একটা জিনিস তো ঠিক যে ডক্টর ইউনূস ছাড়া তখন আসলে দেয়ার ওয়াজ নান টু লিড দিস ইন্টারিম গভর্নমেন্ট। বাট গভর্নমেন্ট চাইলে কি এখন রিভিল করতে পারে যে হোয়াট ওয়াজ দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ফর দ্য সিলেকশন অফ? I don't think government can do that. এটা তো এখন করবে না, এটা তো একটা মানে একটা গভর্নমেন্ট তার উইকনেস শো করতে চাইবে না। বাট ইট ইজ ট্রু দ্যাট এই ইন্টারিম গভর্নমেন্টের অনেকগুলো সিলেকশন ভালো হয় নাই, এটা তো বোঝাই যায়। অর্ধেক উপদেষ্টাকে তো আসলে আমরা চিনি না, এবং তারা এনজিও বেসড, অনেকে আছেন এনজিও বেসড, দেয়ার মেবি ওনারা তাদের ব্যক্তিগত ফিল্ডে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু একটা রাষ্ট্রযন্ত্র চালানোর মতো ন্যূনতম অভিজ্ঞতা তাদের নাই। তারা কোনো পলিটিক্সে ছিলেন না, তারা কোনো একটা গভর্নমেন্ট পোস্ট হোল্ড করেন নাই। রাষ্ট্রযন্ত্র একটা ভীষণ ভীষণ কমপ্লেক্স একটা মেশিন, এবং বিশেষ করে গত 15 বছরে এই ফ্যাসিস্ট রেজিমে এটা এত ধ্বংস হয়ে গেছে যে এটা এই জন্য যে ধরনের স্ট্রং পার্সোনালিটি দরকার ছিল এই গভর্নমেন্টের, সে তার অভাব তো আছেই। তার মধ্যে এখানে কিছু কিছু তো আছে যারা তাদের নিজস্ব বেস্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করছে, সো আমি ডিটেলসে যাব না। বাট তাহলে আমি যদি আপনাকে 100-র ভিতরে স্কোর দিতে বলি, কনসিডারিং দ্য ক্রিয়েশন অফ ইন্টারিম গভর্নমেন্ট, একটা কলাপসড পুলিশ বাহিনী, একটা ইউটার্ন নেয়া মিলিটারি, একটা আওয়ামী সাইজড or what is the word, I don't know, মানে আওয়ামী লীগ সমৃদ্ধ একটা ব্যুরোক্রেসি, যারা আনউইলিং হর্সেস, এই এতগুলো হার্ডেলকে সামনে রেখে, প্লাস ইন্ডিয়ান হেজেমনি অ্যান্ড মিসক্যারেজ ড্রিম অফ ইন্ডিয়া অ্যান্ড দেয়ার স্ট্র্যাটেজি অ্যাগেনস্ট বাংলাদেশ টু মেক ইট, বাংলাদেশকে একটা ট্রানজিট স্টেশন বানানোর যে পরিকল্পনা, এগুলো সব তো কলাপস করলো। এইরকম একটা উইথ সো মেনি লিমিটেশনস অ্যান্ড হার্ডল ইন্টারিম গভর্নমেন্ট যে পারফর্ম করছে, প্রায় 1 বছর হয়ে গেল স্যার, আপনি একসাথে কত দিবেন? ডিফিকাল্ট কোশ্চেন। আসলে আমি কোনো স্কোর দিতে চাই না, বাট আই এম নট টু আনহ্যাপি লাইক মেনি অফ দি যে ইউ সিট, যে সমস্ত হার্ডলগুলা, একটা পুলিশ তো কমপ্লিটলি ব্রেকডাউন করলো। পুলিশ ওয়ার নট সিন অন দ্য গ্রাউন্ড ফর মান্থস। মানে একটা ফ্যাসিজমের সাথে যে পুলিশও পালায় যায়, অফকোর্স। এবং আমাদের সবচেয়ে বড় জিনিসটা যেটা আওয়ামী লীগ সবসময় বলতো, যে আওয়ামী লীগ যদি কখনো ফল করে 4-5 লক্ষ লোক মরে যাবে। কয়টা লোক মারা গেছে? মারা গেছে আমাদের 1400, তাই না? স্টুডেন্টদের। মানে এইটাই তো একটা, আমি তো মনে করি যে দিস ইজ দি মোস্ট ইউনিক নেচার অফ দিস রেভলিউশন, যে মানুষ যেহেতু এটা সার্বজনীন একটা ইয়ে ছিল, রেভলিউশনারি কিলিং হয় নাই, কারণ যারা এই রেভলিউশনটাকে, এটা তো কোনো একটা যে রেভলিউশনারি ফোর্স কাজ করেছে অনেক দিন ধরে, তা না। ইট ওয়াজ এ স্পন্টানিয়াস অ্যাক্ট। অনেক দিনের অ্যাঙ্গারটা একসাথে বাস্ট করেছে। বাট দেন যখন শেখ হাসিনা ফল করে গেল, পিপল বিকেম ভেরি হ্যাপি যে দে গট রিলিভড অফ এ মনস্টার, তাই না? এবং তারা কিন্তু, এবং এখানে কিন্তু আরো উই মাস্ট গিভ ক্রেডিট টু দি অপোজিশন পার্টিজ। বিএনপির মতো একটা দল
তারা যে যেটা যেটা সবাই ভয় পাচ্ছিল যে বিএনপি এখন ধরে ধরে আওয়ামী লীগ মেরে ফেলবে, করে নাই। ইভেন টু দ্যাট এক্সটেন্ট ইন মেনি প্লেসেস বিএনপির লিডাররা কিন্তু প্রোটেকশন হিসেবে কাজ করছে। জামাতের অ্যাক্টিভিস্টরা লিডাররা কিন্তু ইভেন হিন্দু টেম্পল হিন্দু ফ্যামিলিজকে প্রোটেক্ট করেছে। উই নো যে সুনামগঞ্জে একটা জায়গায় যেখানে থানা একটা ইয়ে করে ফেললো, ঘেরাও করে ফেললো, সেখানে মিস্টার তারেক রহমান কেম লাইভ এবং উনি বক্তৃতা দিয়ে মানুষকে বলেছে যে না, আমরা কোনো রিভেঞ্জ দিব না। ফ্যান্টাস্টিক, দিজ আর সামথিং গ্রেট। এবং ডক্টর ইউনূসের একটা অসাধারণ পার্সোনালিটি আছে যে বিকজ অফ হিম, বিকজ অফ দি রেসপেক্ট দ্যাট হি এনজয়স, ওনার কথাগুলো মানুষ শুনেছে। হ্যাঁ, এখন আমরা গভর্নমেন্টকে নিয়ে অনেক ধরনের ক্রিটিসিজম করতেই পারি। ইন্ডিয়ার এগেইনস্টে কেমন করছে? I think they're doing well. I think they're doing pretty well actually. This is the first time যে ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে এবং ইন্ডিয়া আমাদের থিঙ্ক যে আমাদের পরবর্তী পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট কি এই স্ট্যান্স ধরে রাখতে পারবে স্যার? আমি জানি না আসলে, বাট একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেছে, বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল পার্টি যারা পরবর্তীতে সরকারে আসবে তাদের বোঝা উচিত যে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি মানুষ আর টলারেট করবে না। আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে একটা ভালো ওয়ার্কিং রিলেশনশিপ চাই। ইন্ডিয়া আমাদের ইমিডিয়েট নেইবার, আমরা তাদেরকে বাদ দিয়ে চলতে পারবো না। উই মাস্ট অলসো রেসপেক্ট দেয়ার লেজিটিমেট সিকিউরিটি কনসার্ন অর আদার কনসার্নস। বাট তার মানে এই না যে আমরা ইন্ডিয়াকে প্রভু হিসাবে মেনে নেব এবং ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী চলবো। উই আর এ সভরেন কান্ট্রি, উই হ্যাভ আর ইন্ডিপেন্ডেন্ট ড্রিম অ্যাসপিরেশন, এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে আমাদের যেভাবে চলা উচিত, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল সিকিউরিটি পলিসি থাকবে, ডিফেন্স পলিসি থাকবে, আমাদের একটা ফরেন পলিসি থাকবে। আনফর্চুনেটলি গত 15 বছরে কিন্তু আমরা আমাদের ডিফেন্স পলিসি, সিকিউরিটি পলিসি, আমাদের ফরেন পলিসি সব কিন্তু আমরা আউটসোর্স করে দিয়েছিলাম ইন্ডিয়ার কাছে, তাই না? তো ইউ সেড at the beginning of this year যে ইন্ডিয়ান হেজিমনি, তো ইন্ডিয়ান হেজিমনি আমাদেরকে কন্টেস্ট করতেই হবে, নাহলে আমরা নেশন হিসেবে সার্ভাইভ করতে পারবো না। ইনফ্যাক্ট এই বিপ্লব যদি না হতো, আরো কয়েক বছর যদি হাসিনা গভর্নমেন্ট করতো, আমরা কিন্তু ইন্ডিয়ার ক্লাচ থেকে আর বের হতে পারতাম না, ওরা সেদিকে চলে যাচ্ছিল না। সো মানে উই মাস্ট বি ভেরি থ্যাঙ্কফুল টু অলমাইটি আল্লাহ যে এই অসাধারণ একটা বিপ্লব উনি আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন, অফকোর্স। এবং এই একটা টার্নিং পয়েন্ট থেকে উই হ্যাভ এ লট টু লার্ন অ্যান্ড আর্ন। বাট স্যার, পাবলিক একটা ডিসকোর্স এভাবে যায়, অনেকে বলে যে এটা ইন্ডিয়ান রয়ারই একটা ইনিশিয়েটিভ থ্রু ফিফথ কলামিস্ট অ্যাভেইলেবল ইন বাংলাদেশ। তারা একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চায় যে ডক্টর ইউনূস ভার্সেস জেনারেল ওয়াকার। ডু ইউ ফিল যে মানে ইন্টারিম গভর্নমেন্ট এবং আর্মির ভিতরে কোনো টেনশন চলছে অথবা? I think so, there's a tension going on. এটা তো quite clear. মানে at least the top army leadership and Dr. Yunus they are not in the same page. Otherwise মানে এখন এটা কে উস্কে দিচ্ছে, অফকোর্স আমরা মনে করি যে এই দায়টা দুই পক্ষেরই। ডক্টর ইউনূসও আর্ম ফোর্সেসকে কনফিডেন্সে নেওয়া উচিত, এবং যেহেতু এই বিপ্লবের একটা বড় অংশীদার আর্ম ফোর্সেস, সো তাদের লেজিটিমেট মানে একটা আর্ম ফোর্সেস ডেফিনেটলি শুড বি সাবসার্ভিয়েন্ট টু দি পলিটিক্যাল গভর্নমেন্ট, বা এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না বলে এটা লেজিটিমেট গভর্নমেন্টই বলি। একটা বিপ্লবের পরে যে সরকার হয় তার চেয়ে লেজিটিমেসি তার চেয়ে বেশি কারো থাকে না। সো আর্ম ফোর্সেসের বোঝা উচিত যে দে শুড বি অ্যাবসলিউটলি লয়াল টু দি গভর্নমেন্ট, দে শুড সাপোর্ট দি গভর্নমেন্ট। আর গভর্নমেন্টেরও আর্ম ফোর্সেসের সাথে কনফিডেন্সে নিয়ে কাজ করা উচিত। সো আমার মনে হয় একটা ফল আউট তো হয়েছে, একটা টেনশন তৈরি হয়েছে। ইনক্লুশন অফ মিস্টার খলিল অ্যাবাভ লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, ডু ইউ থিঙ্ক যে এটা কি কোনো কারণে টেনশন ক্রিয়েট করছে? As I heard like you, yes, it is creating some tension. এখন আসলে আমাদের জিনিসটা যেটা হয়েছে, যেহেতু বিপ্লবের একটা পার্ট আর্মি হয়ে গেছে, আর্মির মধ্যে একটা অ্যাটিচিউডও কাজ করেছে, দেশের সিকিউরিটি আমাদের চেয়ে কে ভালো বোঝে, ঠিক আছে? ডক্টর খলিলকে
আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর খলিল যে প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলেন, দি হাই রিপ্রেজেন্টেটিভ অফ চিফ অ্যাডভাইজার অন রোহিঙ্গা, দ্যাট ওয়াজ গুড, দ্যাট ওয়াজ গুড। হি ইজ কোয়াইট কেপেবল পারসন। ওনার মানে একাডেমিক্যালি হি ইজ ভেরি সাউন্ড। ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে, মাল্টিলেটারাল, উনি ইজ এ সিজন ডিপ্লোম্যাট, উনি ইউএন এর বিভিন্ন পোস্টে কাজ করেছেন। সো আই থিঙ্ক হি ইজ গুড। সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে উনি কতটুকু কোয়ালিফাইড আমি সেটা বলতে পারবো না, বাট দেন এই সিলেকশনটা মনে হয় ওনাকে ওই পদে রাখাই ভালো ছিল। রাদার জেনারেল হাফিজ শুড হ্যাভ বিন এম্পাওয়ার্ড মোর। আমরা যেটা জানি জেনারেল হাফিজকে কিন্তু সেভাবে ডক্টর ইউনূস এম্পাওয়ার করেন নাই, উনি কিন্তু সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নাই। এবং জেনারেল হাফিজ তো রিগার্ডিং ইউএন ম্যাটার্স পার সে, আমরা যদি জাতিসংঘ রিলেটেড ব্যাপারে বলি, হি ওয়াজ মোর দেন ওয়ান্স ফোর্স কমান্ডার। ইয়েস, তো হি ওয়াজ কোয়াইট কেপেবল। হি ওয়াজ কোয়াইট কেপেবল। বাট আমি যেহেতু জেনারেল হাফিজের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, আমি জানি অনেক সময় স্যারের সাথে আলাপচারিতা হয় যে হাউ ইভেন ইনফ্যাক্ট এখানে আমি মানে মিলিটারি লিডারশিপের দায়ও দেখতে পাই, ওনারাও কিন্তু ওনাকে জেনারেল হাফিজকে এম্পাওয়ার হইতে দেয় নাই। ইটস এ ফ্যাক্ট অফ লাইফ। অথচ জেনারেল হাফিজ কিন্তু একটা ভালো ব্রিজ হিসেবে কাজ করতে পারতেন। এখন ডক্টর খলিলের হঠাৎ করে সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে যাওয়া কিছু টেনশন তো তৈরি করছে বই কি, এটা তো বোঝা যায়। এটা মুখে কেউ না বলুক, বাট আমরা তো ইন বিটস এন্ড পিসেস এই খবরগুলো পাই। বাট আমি মনে করি যে এখনো, বাট আমরা লাস্ট টাইম যখন জেনারেল ওয়াকার তার অফিসিয়াল অ্যাড্রেসে কিছু কথা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের একটা শুনলাম যে উনি হি ওয়াজ কন্টেম্পলেটিং রেজিগনেশন। তো তারপর তখন তো একটা বেশ ভালো টেনশন তৈরি হয়ে গেল, সেটা বড় হিকাপ হয়ে গেল না? তারপরে মনে হচ্ছে যে অল দি সাইডস দে হ্যাভ রিয়েলাইজ যে না, এটা আসলে এই টেনশনটা তৈরি হতে দেওয়া হবে না। তারপর থেকে আমরা কিন্তু মিলিটারি লিডারশিপের কাছ থেকে সব রেসপন্সিবল স্টেটমেন্টই পেয়েছি। আমরা ওই প্রসঙ্গটাতে আসবো স্যার, যে আর উই কিপিং অল আওয়ার এগস ইন ওয়ান বাস্কেট অর নট। বাট তার আগে একটা জিনিস হালকা একটু টাচ করে যাই, আপনি যদি অ্যালাউ করেন। এটা হচ্ছে যে মিস্টার খলিল ইউএস সিটিজেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ইউএস গ্রিন কার্ড হোল্ডার, পসিবলি নট ইয়েট সিটিজেন, বাট মানে রেটোরিকটা যে আসছে, রাইট, যে এটা একটা। তারপর ডক্টর ইউনূস খ্রিস্টান মানুষ। ডক্টর ইউনূস তো খ্রিস্টান না, এটা তো বিয়ের জন্য উনি খ্রিস্টান হয়েছিলেন না, বিয়ের জন্য খ্রিস্টান হন নাই আসলে। এই যে মানে যেটা হয়েছে স্যার, আমার কোশ্চেনটা যদি আমি কনস্ট্রাক্ট করি এইভাবে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের এই রেজিমে আমরা যতটা বাক স্বাধীনতা এনজয় করছি, এটা আমাদের পুরা টেনিয়রে আমরা কখনো এনজয় করিনি। মানে দ্যাট ইজ দ্য অনলি থিং। আমাকে যদি কেউ বলে যে ওকে ডক্টর ইউনূস টেনিয়রের একটা সিঙ্গেল প্রাপ্তি কি, তাহলে আমি বলবো এই একটা জিনিস, যে এখন আমরা এই যে ওপেনলি কথা বলতে পারতেছি, থিংস আর গোয়িং টু মিডিয়া এন্ড নো ওয়ান ইজ কামিং এন্ড ক্যাচিং আস। অ্যাবসলিউটলি। তো অনেক অ্যানয়েড হইলো এবং এই যে অনেকে অন ক্যামেরা অনেক ফানি ফানি কথা বলতেছেন, এরকম কথা, তারপর ভাষায় দিবেন, অনেকে বলতেছেন যে স্টারলিংক আসছে আরাকান আর্মিকে হেল্প করার জন্য। তো এই যে বয়েস্টারাস কমেন্টস এগুলা, তো হোয়াট ডু ইউ থিঙ্ক, যে এইটা কি শুধুমাত্র হঠাৎ স্বাধীনতা পাওয়ার কারণে বলা, নাকি এগুলো পলিটিক্যাল রেটরিক? বোথ। একটা তো অফকোর্স আমরা বহুদিন কোনো কথা বলতে পারি নাই, একটা ফেসবুক একটা স্ট্যাটাস দেওয়ার জন্য কিন্তু আবরার খুন হয়ে গেল। আমাদের একজন অফিসার, আমরা একটু আগে বলছিলাম, মেজর জাহিদ, একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে প্রথম তাকে ডিসমিস করে দিল, তারপর জঙ্গি সাজি তাকে মেরে ফেললো। হ্যাঁ, তো দ্যাট ওয়াজ দি কাইন্ড অফ সিচুয়েশন। তো তারপরে আফটার সো মেনি ইয়ার্স যখন আমরা স্বাধীনতা পেলাম, ওটা দ্বিতীয় স্বাধীনতা তো অবশ্যই, সো আমাদের মধ্যে আমাদের মুখের আগল খুলে গেল। এবং অনেকে আমরা আসলে রেসপন্সিবলি কথা বলতে পারি, ইটস আওয়ার লিমিটেশন। আর আমরা খুব হিয়ারসেতে বিশ্বাস করি, ফেসবুকে বলি, ইউটিউবে বলি, আমরা এমন এমন অদ্ভুত কথা শুনতে পাই যে এগুলো শুনেই তো বুঝি যে এগুলো বিশ্বাস করা উচিত না, তার মধ্যে অনেকে বিশ্বাস করে, বলছেন তারাও বলছেন, যেহেতু অ্যাজ ইউ সেইড যে একটা মানে বাক স্বাধীনতার চূড়ান্ত জিনিসটা আমরা এনজয় করছি। ডু ইউ থিঙ্ক এটা আস্তে আস্তে সেটেল হবে? আই থিঙ্ক সো। আসলে সবকিছুরই একটা ইউফোরিয়া থাকে, আস্তে আস্তে হওয়া উচিত।
হয় কি একসাথে একটা সোসাইটি, আমাদের ডেমোক্রেসির অনেক ফল্ট ছিল, বা ডেমোক্রেসিতে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারটা করতে পারাতে আমাদের কিন্তু একটা জিনিস হচ্ছিল যে একটা ট্রানজিশন অফ গভর্নমেন্ট হচ্ছিল, যে অ্যাটলিস্ট পিপল কুড চেঞ্জ দি গভর্নমেন্ট। একই আলোকে স্যার আরেকটা কোশ্চেন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ফ্যামিলির সাথে যদি আপনার বৈবাহিক রিলেশন থাকে, যেমন জেনারেল ওয়াকারের আছে, যেমন আন্দালিব রহমান পার্থর আছে, তো এতে কি তাদের নিজস্ব যে পেশাদারিত্বের জায়গা ওটা কি হ্যাম্পার হয় কিনা? এটা এটা মানে এটা এটা ডিপেন্ড করে হাউ হি ইজ পারফর্মিং, হাউ হি ইজ কন্ডাক্টিং। এটা তো আসলে প্রতিটা মানে ইভেন আমরা মিলিটারিতেও দেখছি স্যার যে অমুক ফ্যামিলির বিলং করে বলে তার প্রমোশন হচ্ছে না। না, এটা তো অবশ্যই, এটা তো ভয়াবহ একটা জিনিস। জিনিসটা হয়েছে, এটা আগেও কিছু অল্প বিস্তর হয়েছে, বাট গত 15 বছরে যেটা হয়েছিল সেটা ভয়াবহ। সেখানে এনিবডি রিলেটেড টু অপোজিশন পলিটিক্যাল পার্টি, দেখো ডিস্টেন্ট রিলেটিভ, তুমি তোমার ভাইয়ের শালাকে কয়দিন দেখো বছরে? বছরে কয়দিন দেখো বলো তো? হয়তো কয়েক বছর পরে একবার দেখা হয়, কোনো একটা ফ্যামিলি গ্যাদারিং হইলে, এক্সটেন্ডেড ফ্যামিলি গ্যাদারিং হইলে একজন দেখো। অথবা son of Ghulam Azam doesn't make General Azmi less capable of course not, of course not, বাট এটা যেটা যেটা আসলে আমাদের একটা হিস্ট্রিক্যাল লিগ্যাসি, যে আমরা সবসময় এটা করেছি যে একটা একটা দল যখন ক্ষমতায় থাকে তখন তারা চেষ্টা করে তাদের দলের আত্মীয় স্বজনকে উঠানোর জন্য আর অন্যদেরকে ইয়ে করার জন্য, আর এটার অ্যাডভান্টেজ নেয় হচ্ছে আমাদের মিলিটারি সার্ভিসের অফিসাররা। এখন তো স্যার পলিটিক্সও হেরিডিটারি ব্যাপারটা চলে আসতেছে, যেমন মেয়রের ছেলে মেয়র হবে। এটা তো একটা এটা তো আমাদের আমাদের একটা বড় লিমিটেশন আমাদের ডেমোক্রেসি। আমরা এই বিপ্লবের একটা ম্যানিফেস্টেশন হওয়া ছিল তাই, যে আমরা আর পরিবারতান্ত্রিক পলিটিক্স আমরা করবো না। ইয়াস, অফকোর্স, যদি কেউ পরিবার থেকে যদি এরকম কেপেবল লোক উঠে আসে তো অবশ্যই করবে, বাট জাস্ট বিকজ হি অর শি ইজ দি সান অর ডটার শুড নট বি গ্যারান্টেড, ঠিক আছে না? তো এটা এটা ওভার এ পিরিয়ড যদি ডেমোক্রেটিক চর্চাটা হতে থাকে, ডেমোক্রেসি ইজ সামথিং হুইচ হ্যাজ টু ইভলভড। এটা একদিনে তো হবে না। আমি যেটা বলছিলাম যে আমরা যদি যে সিস্টেমটা ছিল যে আমরা গভর্নমেন্ট চেঞ্জ করতে পারছিলাম, এটা যদি আরো আরো কয়েকটা টার্ম চলতে থাকতো ডেমোক্রেসি অনেক সলিডিফাই হতো। যেমন এখন একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের একটা খুব বড় দল আছে বিএনপি, বাট বাকি দলগুলো কিন্তু খুবই ছোট ছোট দল। ভেরি ইন্টারেস্টিং স্যার। এটা মানে আমি অফ লেট পলিটিক্সে জয়েন করছি স্যার, আই নো, অ্যান্ড আই ফাউন্ড যে অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ ইন দ্য টুর্নামেন্ট, আমি যদি টুর্নামেন্ট বলি এই সামনের ইলেকশনটাকে, এটা কিন্তু বিশাল একটা ভ্যাকুয়াম, এবং আরো আমাদের মতো আরো 10টা-20টা পলিটিক্যাল পার্টি হলেও স্যার ওই গ্যাপটা ফিল আপ হবে না। কিন্তু প্রবলেমটা যেটা, আওয়ামী লীগ লেজিটিমেসি হারিয়ে ফেলেছে। মানে এই 15 বছরে তারা যা করেছে, they have waged war against our nation state. Do you think they will be back within next 10 or 15 years? I don't think Awami League should be back ever as Awami League. Okay. মানে নাজি দল যেভাবে নিষেধ হয়ে গেছে, মানে ইভেন কত বছর হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে? অলমোস্ট 70 years প্লাস, 47 তাই না? 45 থেকে, সো 78 years। Yes. এখন পর্যন্ত নাজি পার্টির মানে খবর তো নাই, তাদের সিম্বল ইউজ করা একটা জার্মানির মতো একটা ডেভেলপড কান্ট্রিতে একটা নিষিদ্ধ। তার মানে আওয়ামী লীগও সেও নিষিদ্ধ। এখন আওয়ামী লীগের যারা সাপোর্টার হেল্প জার্মানি, ইয়েস, নাও দে আর अगेन সুপার পাওয়ার ইন ইউরোপ, অফ কোর্স, উইদাউট নাজি, বিকজ এই ধরনের ফ্যাসিস্ট রেজিম তো কোনো দেশকে ধ্বংস করে দেয়। জার্মানিকে ধ্বংসই করে দেয়। জার্মানি তো অ্যাকচুয়ালি দে পিকড আপ দেয়ার পিসেস অ্যান্ড এগেইন রোজ, বাট উইদাউট নাজিজম। তো বাট মানে যারা আওয়ামী লীগের সাপোর্টার, তারা যদি নতুন দল করে, তারা যদি একটা নতুন কোনো একটা অন্য নামে দল করে, ইভেনচুয়ালি তো তারা আসতে পারবেই। বাট আওয়ামী লীগকে স্পেস দেওয়ার কোনো কারণ নাই। দিস উইল বি এ গ্রেট বিট্রেয়াল টু আওয়ার রেভলিউশন। We cannot betray with the bloods of so many of our children. এটা আসলে স্যার মানে আমার মনে হয় যে স্কুল কলেজে এই জিনিসটা শেখানো উচিত। দুইটা জিনিস আমার কাছে মনে হয় স্যার। একটা হচ্ছে যে টাকায় ওদের ছবি,
বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে ওদের নাম, আহ, প্রচুর মূর্তি, তারপরে স্বাধীনতার চেতনা বনাম একটা মানে দে প্ল্যান্ড ইট সো মানে ডিপলি যে এখন আপলোড করতে কষ্ট হচ্ছে। সো সো এই জিনিসটা জানানো উচিত। আপলোড করতে হ্যাঁ কন্টিনিউয়াস জানাইতে হবে। মানে আমাদের তো আসলে একটা আমরা ইতিহাস চর্চায় খুব দুর্বল, এবং আমাদের ইতিহাস চর্চাটা নিউট্রাল হয় না। বাট একটা আমি আমার বাচ্চাকে পড়াতাম, এখন আর পড়াতে পারি না, সে বড় হয়ে গেছে। তা আমি দেখতাম তার একটা সাবজেক্ট ছিল দি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, আমাদের সমাজ বিজ্ঞানের মতো আর কি, এটা তো ইংলিশ মিডিয়ামের। তখন দেখতাম যে একই বয়ান, শেখ মুজিব, বঙ্গবন্ধু, 71, রাজাকার, এই যে পুরা একই বয়ান, প্রতিটা ক্লাসেই একই জিনিস আসতো এবং অল কনকক্টেড স্টোরিজ। ইয়েস, উই শুড বি প্রাউড অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়ার, কিন্তু যে ইতিহাসটা তারা স্ট্যাবলিশ করার চেষ্টা করলো সেটা আমাদের প্রপার ইতিহাস না। ইতিহাস কিন্তু খুব ক্রুয়েল, ইতিহাসটাকে ডিসপ্যাশনেটলি কিন্তু কালচার করা উচিত। বাট এই যে জেনারেশন জি, এই যে বাচ্চারা যারা এই আন্দোলনটাকে লিড করলো, তারা কিন্তু এই একটা ইতিহাসই পড়ে এসছে আওয়ামী লীগের, বাট এটা কিন্তু তাদেরকে স্টপ করে নাই, রিজেক্টেড ইট বিকজ রাইটাসনেস অফ কজ না থাকলে আসলে এটা এন্ডিউর করে না, এন্ডিউর করছে না স্যার, তাই না? তো এখন যেটা মানে যে আমাদের যেটা করা উচিত, আমি মনে করি, আমি অ্যাজ এ অর্ডিনারি সিটিজেন লাইক ইউ, বাট অফকোর্স ইউ আর এ পলিটিক্যাল পার্সন সো ইউ উইল বি নোয়িং বেটার, বাট আমি মনে করি যে আমাদের যদি একটা ন্যাশনাল গভর্নমেন্ট হইতে পারতো এই সময়, সবাইকে নিয়ে একটা ওয়ান আমব্রেলা অ্যাটলিস্ট ফর দি 5 years, তাহলে খুব ভালো হতো। নেক্সট গভর্নমেন্ট যে আসবে স্যার, তারা তো কম্পেয়ার্ড হবে ডক্টর ইউনূসের এগেইনস্টে, দে উইল ফল শর্ট, মানে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস আর একজন পাবো না আমরা। তো ডক্টর ইউনূসের জায়গায় যদি এখন XYZ আসুক, ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর দ্যাট দি নেক্সট গভর্নমেন্ট। মানে তাদের কাছে একটা ইউনিটের সিও ছিলেন, হ্যাঁ, ওই জায়গায় পরের যে নতুন সিও আসলো, ডক্টর ইউনূসের সব পারফরমেন্সই ভালো ছিল সেটা আমি বলতে যাচ্ছি না, বাট ডক্টর ইউনূস সেট স্ট্যান্ডার্ড ইন সার্টেন এরিয়াস হুইচ ইজ কোয়াইট হাই। এইটা একটা বড় চ্যালেঞ্জ, বাট আমি মনে করি যে পলিটিক্যাল গভর্নমেন্টরা পলিটিক্যাল রিটরিক বাদ দিয়ে তাদের কিন্তু এখন এগুলো নিয়ে চিন্তা করা উচিত। নেক্সট গভর্নমেন্টে আসলে তারা কি করবে, কি রিফর্ম করবে, কোথায় কোথায় তাদের হাত দিতে হবে, কোথায় কোথায় তাদের গভর্নেন্সটাকে উন্নতি করতে হবে। ইউসি গত রোজার মাসে আমরা অসাধারণ একটা জিনিস দেখলাম যে দ্রব্যমূল্যের দাম অর্ধেক হয়ে গেল, একদম, তাই না, এর আগের বছরের তুলনায়। ইভেন দৃশ্যমান এই এবার হজ হইলো, হজের মধ্যে কোনো ঝামেলা নাই, সবাই ঠিক মতো গেল, তাই না? এই ডক্টর ইউনূস অসাধারণ কিছু কাজ করলেন যে পুলিশ ভেরিফিকেশন উঠাই দিল ফর পাসপোর্ট, এই একটা জিনিস কিন্তু মানুষের হয়রানি কত কমে গেল। সো দিজ আর লেসন্স ফর দি নেক্সট গভর্নমেন্ট, যেই আসুক তাদেরকে সেই মোরাল হাই গ্রাউন্ডটা অ্যাচিভ করতে হবে। সো ইট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং, যেই আসুক। ইট ইজ গোয়িং টু বি ভেরি বাট স্যার, নাও উইল টক রিগার্ডিং দি ইলেকশন। তো ইলেকশনটা তো অলরেডি ইলেকশন মান্থ ডিক্লেয়ার হয়ে গেছে, এপ্রিল 2026। যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের জাতি হিসেবে আমাদের জন্য প্রথম এক্সপিরিয়েন্স এইবারই। এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখছি, না আমি এর আগে আরেকটা ইন্টারিম গভর্নমেন্ট দেখেছিলাম, জরুরি অবস্থার গভর্নমেন্ট, যেটা ও আচ্ছা হাইব্রিড ইন্টারিম গভর্নমেন্ট, হাইব্রিড ইন্টারিম। হ্যাঁ, বাট এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্টটা আমরা দেখতেছি, এই জায়গায় একটা জিনিস আমার কাছে খুব ফেয়ার মনে হয়েছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের কিন্তু কোনো দায় ছিল না যে ডেট অথবা ডেডলাইন সেট করার, রাইট, বাট উনি নিজেই কিন্তু একটা ডেডলাইন সেট করে দিচ্ছেন। যদিও এখনো আরেকটা কথা রয়ে যায় যে এপ্রিলে যে ইলেকশনটা উনি সেট করলেন, এটা অনেকটা এখন চাপে পড়ে উনি মানে ডিসেম্বরে চাইছিল কিছু পলিটিক্যাল পার্টিস, উনি বলছিলেন জুনে, পুশ করার কারণে এখন জুন এবং ডিসেম্বরের মাঝামাঝি এপ্রিলে চলে আসছেন, মানে হাফ রাখছেন। ইটস ওকে, ওনার স্ট্যাচারের লোকজন মানে ঠিক আছে পুরোপুরি মেনে নিলেন না, কিন্তু উনি একটা অ্যাডভান্টেজে রাখলেন ওই জায়গায়। বাট দেন স্যার, আমরা মিলিটারি লিডার হিসেবে উই আর প্ল্যানিং এক্সপার্টস। তো প্ল্যানিং এক্সপার্ট হিসেবে স্যার কিছু জিনিস যেটা সামনে চলে আসছে সেটা হচ্ছে যে পলিটিক্যালি সেইং 2024 একটা ইলেকশন হয়েছে, তাহলে আরেকটা ইলেকশন হওয়ার কথা ছিল 29। তো একটা ইলেকশন কমিশনেরও কিন্তু একটু রিকুপারেশন টাইম লাগে স্যার।
সো এই জন্যই 5 ইয়ার্স সময় ধরে আস্তে আস্তে করে। এখন প্রথম যেটা ভোটার লিস্ট যেটা আছে এটা হিউজ ঝামেলা, অ্যানোমালি হয়ে আছে। সো উই নিড টু রেকটিফাই দ্যাট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডক্টর ইউনূস যদি আসলেও মিন করে যে 17 বছরে ভোটার নামায় নিয়ে আসবে, তাহলে 1 বছরের কারণে কিন্তু অনেক ভোটার বাড়বে স্যার, নতুন ভোটার অ্যাড হবে। এই জায়গাটায় আমি একটা নোক্তা দিয়ে যাই আপনাকে, সেটা হচ্ছে যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটার ফসল এই বিপ্লব এবং এই সরকার, তারপরে তারা আবার একটা পলিটিক্যাল পার্টি করে ফেলছে, রাইট। সেই পলিটিক্যাল পার্টির ভিতরে আবার স্যার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেগুলোকে নেয় নাই, অথচ তারাই কিন্তু সব রক্ত দিল জায়গায়। এখন অনেকে বলতেছে এরা হচ্ছে ডক্টর ইউনূসের নিনজাস, যারা তাকে পলিটিক্যালি সেফগার্ড করতেছে এবং তাদের 10 ইয়ার ইজ লিমিটেড আপ টু ডক্টর ইউনূস যা আছে। এটা ওয়ান অফ দ্য স্টোরি। আমি নট অ্যাজ এ পলিটিশিয়ান আই এম স্পিকিং জাস্ট অ্যাজ এ মডারেটর। এখন এই যে সিনারিওটা ক্রিয়েট হয়েছে যে ফার্স্ট অফ অল আমার ভোটার লিস্ট অ্যাকুরেসি আনতে হবে। 2 নম্বর একটা বড় সমস্যা আছে স্যার, আগের 3 টার্মে স্যার কনস্টিটিউয়েন্সিগুলো আওয়ামী লীগ তাদের সুবিধা মতো ভাগাভাগি করে নিয়েছিল, তাহলে এটা রিম্যাপিং করা লাগবে স্যার আবার। 2 নম্বর কাজ গেল। 3 নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের সংস্কারের জন্য কিন্তু স্যার বিশাল বান্ডেল দেওয়া হয়েছে। এই বান্ডেল অনুযায়ী স্যার এই সংস্কারের একটাও এখন মতো হয় নাই। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, 11টা কমিশন হয়েছে স্যার সংস্কারের উপরে, তার ভিতরে 4টা এখন পর্যন্ত ফুল রিপোর্ট জমা দিতে পারছে। এর ভিতরে স্যার প্যাচ আছে, শিক্ষার মতো জরুরি একটা কমিশন না করে স্যার আলতু ফালতু অনেক কমিশন, নারী অধিকার একটা কমিশন করা হয়েছে যেটা মানে ইনক্লুসিভ হয় নাই। রাইট। তো এখন ইলেকশন কমিশন সংস্কারের যে ব্যাপারটা আছে ওইটাও এখন ইফেক্টিভ হয় নাই স্যার। নেক্সট আমি আসি স্যার হচ্ছে একটা ইলেকশনের মানে একটা ইলেকশন কিন্তু নর্মালি স্যার সিকিউরড হয়, ইলেকট্রাল সিকিউরিটিটা ইনশিওর করে পুলিশ, আর্মি থাকে স্ট্র্যাটেজিক স্ট্রাইকিং রিজার্ভ হিসাবে। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে পুলিশ এখনো কনফিডেন্ট হয়ে ওঠে নাই স্যার, কারণ যেদিন পুলিশ কনফিডেন্ট হবে সেদিন আমাদের ম্যাজিস্ট্রেসি অফ হয়ে যাবে আর্মির, এবং আর্মি উইল ফল ব্যাক। নেক্সট আরেকটা জিনিস স্যার এই জায়গায় যেটা অনেকেই বলছে সেটা হচ্ছে যে দিস আর 2 ডিফারেন্ট টাইপ অফ অপারেশন। একটা হচ্ছে ইন এইড অফ সিভিল পাওয়ার ফর ল এনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে ইলেকট্রাল ডিউটিস। তাহলে আর্মিকে তো ব্যারাকে ব্যাক করতে হবে, ব্যাক করে তারপরে আবার রিডিপ্লয় করতে হবে। এতগুলো চ্যালেঞ্জ সামনে। আর তার সাথে স্যার আমি যদি আরো 2-1টা বলি, যেমন স্যার ইন্টারন্যাশনাল অবজারভার আনতে হবে, তারপরে স্যার মানে এই যে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হলে কিনা। আরেকটা খুব বড় সমস্যা স্যার, ইলেকশন কমিশনের এই মুহূর্তে পুলিশ, আর্মি এবং সবকিছু মিলে স্যার স্ট্যাগার্ড ইলেকশনে না গিয়ে উপায় নাই স্যার। এট এ টাইম 1 ডেতে হোল বাংলাদেশ যদি করে ইলেকশন ফেয়ার হওয়ার চান্স কম। অনেকে বলতেছে স্যার এই জায়গায় এসে যে হোয়াই নট দে শুড গো টু স্ট্যাগার্ড মেথড। একটা স্ট্যাগার্ড মেথডে তারা বলতেছে যে রুরাল এরিয়াতে একদিন ইলেকশন হবে, আরবান এরিয়াতে একদিন ইলেকশন হবে, মানে রিসোর্সটাকে বেটার ম্যানেজ করার জন্য। আর অনেকে বলছে যে 64টা জেলা যে 8টা বিভাগে বিভক্ত, এর ভিতরে স্যার 2টা বিভাগ আছে ময়মনসিংহ অ্যান্ড সিলেট, যেখানে 4টা করে জেলা, আর সবচেয়ে বেশি আছে ঢাকা বিভাগে 13টা জেলা। তো অ্যানাদার স্কুল অফ থট হচ্ছে 20টা করে প্রতি সপ্তাহে জেলা ইলেকশন করানো, তাহলে 20-20-20 60 হয়ে গেল। আর লাস্ট উইকে অবশিষ্ট 4টা জেলা, এবং এই যে মানে 60টা জেলার কোনোটা যদি মিস আউট হয়ে থাকে তাহলে ওগুলা দিয়ে লাস্ট উইকটা শেষ করা। এতে মানে এই স্কুল অফ থটের যারা আছে তারা যেটা বলতেছে যে 20টা করে জেলা টার্গেট করলে আমাদের ব্যুরোক্রেসিতে যে আওয়ামী লীগের ভূতগুলো আছে ওগুলোকে সরায়া বেটার অফিসারদেরকে দিয়ে এই ইলেকশনটা কন্ডাক্ট করানো সম্ভব। এবং এই সেটটা 20টা জেলায় যে ভুলগুলো হবে এখান থেকে শিখে পরের 20টা জেলায় আরো ফাস্টার এবং বেটার। তাও তো 5 বছর আগে ইলেকশন হবে না। এটা না, এটাতে বলতেছে যে 1 মাসে। I understand what is you have represented a political party. From your questions I could understand what is your political line. ঠিক আছে, বাট প্রবলেমটা যেটা আসলে what you are saying, you are expecting a very standard election, exactly, very standard political development, but একটা বড় ওয়ারি হচ্ছে ইলেকশন যদি খুব ডিলে হয়ে যায় we may head towards serious instability. এটাও বুঝতে হবে। ঠিক আছে, এপ্রিলে 4 সপ্তাহে যদি হয় স্ট্যাগার্ড করে, সেটা আমি জানি না হাউ ডুয়েবল ইট ইজ। ইন্ডিয়া তো করে, ইন্ডিয়া তো তারা প্রায় ইউএসএ তো অলমোস্ট কতদিন ধরে, প্রায় 35 or 40 ডেজ ধরে ইলেকশন করতে থাকে। সম্ভব না আদারওয়াইজ স্যার। তারা লোকসভা ইলেকশন তারা সব এগুলো বিভিন্ন ইয়েতে কেন্দ্রে হয় স্ট্যাগার্ড ভাবে।
এখন এটা তো একটা ইলেকশন কমিশন, দে সেইড দে আর রেডি ফর ইলেকশন, দে আর প্ল্যানিং টু হোল্ড ইলেকশন ইন নেক্সট ডিসেম্বর। লাস্ট 3 বার তো স্যার রাতের বেলায় ব্যালট বক্স ভর্তি হয়েছে, না ওইটা না চ্যালেঞ্জ ছিল না। চ্যালেঞ্জ ইনফ্যাক্ট আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে ইলেকশন বেশি দেরি করা উচিত, বিকজ বেশি দেরি করলে যেটা হবে যে আমাদের একটা সিরিয়াস ইনস্টেবিলিটি হয়ে যেতে পারে, দ্যাট উইল অ্যাকচুয়ালি হেড দ্য নেশন টুয়ার্ডস ইটস, আমরা ফেল করে না যাই। ডেফিনেটলি আমরা অবশ্যই চাই যে যতটুকু সম্ভব রিফর্ম হওয়া উচিত। ডক্টর ইউনূস নিজে বলেছেন যে উনি ইলেকশন কন্ডাক্ট করার জন্য শুধু এখানে আসেন নাই, হি হ্যাজ ক্লিয়ারলি সেড দ্যাট হি হ্যাজ 3 এজেন্ডা। কিন্তু এখানে তো অপোজিং কারেন্টও আছে স্যার। অপোজিং কারেন্ট আছে, তো এখন প্রবলেমটা যেটা হচ্ছে হাউ ফার ডু ইউ থিংক ইট ইজ ফিজিবল যে আমি মনে করি হ্যাঁ না ভোট, ডক্টর হ্যাঁ না ভোটটা, কারণ একটা বড় অংশ বাংলাদেশে চাচ্ছে কিন্তু যে ডক্টর ইউনূস 5 ইয়ার্স মানে 29 গিয়ে ইলেকশন দিক। এটা আসলে কত লোক চাচ্ছে আমি ঠিক এটার মানে এটা কি এম্পিরিক্যাল রিসার্চ হয়েছে কিনা আমি জানি না, বাট এটা তো হচ্ছেও না। বাট আমি অ্যাজ এ কনসিয়াস পার্সন, অ্যাজ এ পার্সন উইথ মিলিটারি ব্যাকগ্রাউন্ড, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমরা কাজ করেছি যেখানে সিভিল ওয়ার হয়ে গেছে সিরিয়াস পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে, ঠিক আছে। তো সেটার থেকে অলরেডি টেনশন, কিন্তু আমরা একটু আগে যে আলাপ করলাম যে আর্ম ফোর্সের সাথে একটা টেনশন তৈরি হয়ে আছে। সো খুব বেশি ইলেকশনটা যদি দেরি হয় তখন আমরা সেই ধরনের ডেঞ্জারের দিকে চলে যেতে পারি। আই আন্ডারস্ট্যান্ড ডক্টর ইউনূস, অনেকে চায় ডক্টর ইউনূস 5 বছর থাকুক, বাট ডক্টর ইউনূস নট এ পলিটিক্যাল ম্যান। আপনার যেরকম বলছেন জাতীয় সরকার, সেটা মানে এগুলা তো সব আলাপ আলোচনার বিষয়, এটা সবাইকে একমত হইতে হবে। এখন মানে এখন বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি বা জামাত অ্যান্ড আদার পলিটিক্যাল পার্টিস, তো তাদেরকে একমত হইতে হবে। একমত হয়ে জাতীয় সরকার করা যেত ফর 5 ইয়ার্স, ওয়াই নট। হ্যাঁ, কিন্তু এটার সময় বোধহয় এখন আর নাই। এখন বোধহয় ওই থ্রেশহোল্ডটা আমরা ক্রস করে যাচ্ছি, যেই কারণে আমি মনে করি ডক্টর ইউনূস যে সময়টা দিয়েছেন এপ্রিল, এইটা ঠিক আছে। এটা ডিসেম্বর হলে হয়তো উনি যে কতগুলা জিনিস করতে চান সেটা টার্নকেটেড হয়ে যেত। রিফর্ম আমি জানি না ওনারা কি রিফর্ম কমিশনের কিছু রিপোর্ট পেয়েছেন, কিছু পান নাই, এটা কি একবারেই ইমপ্লিমেন্ট করবেন কিনা আমি জানি না, বা কিছু জিনিস হয়তো ইমিডিয়েট রিফর্ম করবেন, কিছু জিনিস একটা ন্যাশনাল চার্টারের মাধ্যমে রেখে দিবেন, যেটা আমরা পরবর্তী গভর্নমেন্টের উপরে এই রেসপন্সিবিলিটি দিব। যেমন জুলাই চার্টারের কথা বলছি, জুলাই চার্টার যেটা কথা বলছি, এটা কে ড্রাফট করবে স্যার? আমি জানি না, ইউ উইল বি নোইং বেটার, ইউ আর এ পলিটিক্যাল পারসন। এটা কারা করছে? এটা যদি পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়, না পলিটিক্যাল পার্টিকে তো দেয় নাই, পলিটিক্যাল পার্টিকে দিয়েছে তো গভর্নমেন্টই বলছে আমরাই করব। ওকে, এখন দে আর টেকিং জুলাই চার্টারের ক্ষেত্রেও কিন্তু তারা সবার ইনপুট নিচ্ছে। এখন এই ইনপুট নেওয়াটা ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না সেটা আমি জানি না 100%, বিকজ অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে আমাদেরকে ইন কনফারেন্স নেওয়া হচ্ছে না। দেয়ার আর এলিগেশনস এন্ড কাউন্টার এলিগেশনস। So, but আমি যেটা মনে করি ডক্টর ইউনূস ইজ স্মার্ট ম্যান। This is a valid allegation because there are few political parties যাদের রেজিস্ট্রেশন হয় নাই, তাদের ভিতরে চুজ এন্ড পিক করা হচ্ছে, চেরি পিকিং করে করে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, এবং স্পেশালি এনসিপি মার্কেটে একটা রিউমার আছে যে ডক্টর ইউনূস আসলে শিশুদেরকে খুব আদর করেন, স্নেহ করেন, বাচ্চাদেরকে খুব স্নেহ করেন। সো সামটাইমস ওয়ান আইড আচরণ করতেছেন। আমি একজন স্টুডেন্ট লিডারের কাছে শুনেছি যে তাদের আবার কমপ্লেনটা হচ্ছে ডক্টর ইউনূসের কাছে ওনারা কোনো কিছু নিয়ে গেলে উনি খুব আদর করে দেন, গায়ে হাতটা বুলাই দেন, তারপর কাজটা করেন না। দ্যাট এলিগেশন ইজ অলসো দেয়ার। ডক্টর ইউনূসকে আমরা যেটা বুঝি, উনি যেহেতু হি ইজ এ ভেরি সাকসেসফুল ম্যান, উনি যে পর্যায়ে গেছেন, ওনাকে আন্ডারমাইন করা ঠিক হবে না। ওনাকে সাথে নিয়েই আমাদের কাজটা করতে হবে। আমি আশা করি যে ডক্টর ইউনূসের সাথে মিস্টার তারেক রহমানের যে মিটিংটা হবে, এটা গুড ইভেন্ট। এটাতে একটা ব্রিজ যদি স্ট্যাবলিশ হয়, বিকজ বিএনপির সাপোর্টটা ডক্টর ইউনূসের লাগবে, ডক্টর ইউনূসের সাপোর্টও বিএনপির লাগবে, মানে ফর দ্য ম্যাটার অল দি পলিটিক্যাল পার্টিজ। বাট বিএনপি বিং দ্য বিগেস্ট স্টেক হোল্ডার, তারা যদি মনে করে ডক্টর ইউনূসকে মানে কন্টেস্ট করে তারা অনেক কিছু অ্যাচিভ করতে, সেটাও ঠিক না। বিকজ মানুষের একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছে এই বিপ্লবের মাধ্যমে, আমাদের সবার একটা অ্যাসপিরেশন তৈরি, আমরা আগের সিস্টেমে ফেরত যেতে চাই না। বাট একই সাথে স্যার মানে ইলেকশনের প্রসঙ্গেই থাকছি স্যার। ইলেকশনের প্রসঙ্গে একটা ব্যাপারে অনেকেই কমপ্লেইন করছে যে
টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমরা অনেক জায়গায় এমব্রেস করেছি, বাট ইলেকট্রাল সিস্টেমের ক্ষেত্রে আমরা এখনো ওই প্রিমিটিভ ব্যালট বক্স বাই হ্যান্ড যাওয়া এবং ভোট দেওয়া। আমরা তো ইলেকট্রনিক ভোটিং মেশিন ট্রাই করছিলাম, ওটা যে কি ভয়াবহ জিনিস সেটা তো ইসি টেকনোলজির কিন্তু প্রস এন্ড কনস দুইটাই আছে। এই জন্য অনেক দেশ কিন্তু ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালু করে আবার বন্ধ করে দিচ্ছে। তাহলে স্যার এই জায়গাটা আসলে এখন এইটা তো একটা মানে, যেমন আমি আপনাকে একটু রিমাইন্ড করি স্যার, যেহেতু আপনিও একজন পেনশনার, আপনি হয়তো জানবেন স্যার, এটা ইউজ করেন। সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাপ আছে, যে অ্যাপটা দিয়ে আমরা প্রতি বছর লাইভ ভেরিফিকেশন যে আমি বেঁচে আছি, এবং এটা কিন্তু একবার করার পরে দ্বিতীয়বার করতে গেলে ওর সফটওয়্যারই বলে দেয় যে আপনি অলরেডি করছেন, এটা আর দ্বিতীয়বার দরকার নেই। হ্যাভিং অ্যাভেলেবল সো নাইস টুলস, যেটা দিয়ে আমরা চাইলে পরে ইলেকশনের লজিস্টিক ব্যয় অনেক কমায় ফেলতে পারি, ওটা একটা আমরা নিচ্ছি না ওটা স্যার। আচ্ছা, আরেকটা জিনিস অনেকেই বলছে যে মার্কা প্রাধান্য যেটা আছে বাংলাদেশের একেবারে গ্রাসরুট লেভেলে, এই প্রান্তিক পর্যায়ে মার্কা প্রাধান্যটাকে কার্ভ করা যায় খুব সহজেই। যেমন স্যার আপনি রাও ইলেকশন করছেন, রাও ইলেকশনে কিন্তু ব্যালট পেপারের বাম পাশে আমাদের ছবি দেওয়া থাকে, নাম দেওয়া, কোনো মার্কার নাই। তাহলে স্যার এক একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 5 জনও থাকে ক্যান্ডিডেটস, তার 5টা ছবি থাকবে, তার নাম আর পেশাটা লেখা থাকবে, দেন এটা অনেক বেশি রেশনাল হয় না? বিকজ দিন শেষে হয় একটা জিনিস হচ্ছে যে আমাদের আসলে যে ভোটার, আমরা এই যে ডাকাত চোর চাঁদাবাজদেরকে আর কত স্যার সংসদে পাঠাবো না, ওটা যদি হইতো, বাট অনেক ক্ষেত্রে হয় কি পলিটিক্যাল পার্টিগুলোই তো কন্টেস্ট করবে, তাদের একটা যুক্তি থাকতে পারে যে এখনো দেশের মানুষ প্রত্যেকটা লোককে চিনে ভোট দেয় না, তারা পার্টিকে ভোট দেয়। তো আমাদেরও দায়িত্ব তাদেরকে বের করে আনা। আপনার এলাকা থেকে আপনি দাঁড়াবেন স্যার, হ্যাঁ, আপনার চেহারা চিনতেছে না কিন্তু আপনার মার্কা চিনতেছে, এইটা আনফরচুনেট না স্যার? অবশ্যই আনফরচুনেট। এটা তো আসলে একদিনে ঠিক হবে না। আমি মনে করি যে এই ধরনের ইউটোপিয়ান মানে একটা চিন্তা থেকে আমরা যদি ইলেকশনটাকে ইনডেফিনিট পর্যন্ত হোল্ড করি, যে আমরা সব ঠিকঠাক করে তারপরে ইলেকশন করবো, দ্যাট উইল বি ভেরি লেট, এবং দ্যাট মাইট ব্রিং সিরিয়াস ইনস্টেবিলিটি ইন আওয়ার ন্যাশনাল স্টেট। এই মুহূর্তে আমরা সেই রিস্কটা নিতে পারবো না। ওভার এ পিরিয়ড অফ টাইম আমরা উইথ দি এভলিউশন, ডেমোক্রেসি কিন্তু ইজ এ ম্যাটার অফ এভলিউশন। ডেমোক্রেসি কিন্তু একদিনে ঠিক হয়ে যায় না, ঠিক আছে না? এটা চর্চার বিষয়। আমরা মাঝখানে আমাদের ডেমোক্রেসি চর্চা করতে পারি নাই অ্যাটলিস্ট ফর লাস্ট 15 years। যদি আরো 2-3-4টা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে ডেমোক্রেসি চর্চাটা হইতো, যেমন আমরা দেখতে পাচ্ছিলাম যখন একটা গভর্নমেন্ট খারাপ করে সাথে সাথে পরের ইলেকশনে তারা আউট হয়ে যায়, দ্যাট ওয়াজ এ গুড সাইন। এবং ইউ আর ভেরি কারেক্ট যে আমাদের 2টা পলিটিক্যাল পার্টি বা এরকম 2টা বা 3টা পলিটিক্যাল পার্টি যদি মোটামুটি কাছাকাছি স্ট্রেংথে থাকতো, দ্যাট উড বিন বেস্ট ফর ডেমোক্রেসি। এখন উইথ আওয়ামী লীগ আউট, এটা একটা বড় গ্যাপ তো তৈরি হয়ে গেছে। সো সেইটা আমাদেরকে ওভার এ পিরিয়ড অফ টাইম এটা কারেক্ট করতে হবে। তাহলে তো স্যার মানে দ্যাট বিগ পার্টি তারা যদি চায়, অ্যান্ড রাইট নাও যিনি এটার মানে কমান্ডে আছেন, হি ইজ কোয়াইট ম্যাচিওর। ইয়েস ইজ। তো উনি চাইলে তো স্যার অ্যাটলিস্ট ওইটা ইনশিওর করতে পারেন যে ওকে, ইটস নট এ ন্যাশনাল গভর্নমেন্ট, বাট হি ক্যান অ্যালাউ রাইট পারসন। যেমন আমরা এই উপদেষ্টা পরিষদে একটা জিনিস দেখছি স্যার, যে যে ব্যাপারে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তাকে ওই জায়গাটা দিলে পরে, যেমন এই যে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে বাজারের পণ্যের দাম অনেকটা কম রাখছে কিন্তু এই যে বশির সাহেব, তো এইটা তো চাইলে স্যার এই কনসেপ্টটা যদি আসে তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয়ে যায় আমাদের। অবশ্যই আমি তো আশা করি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অ্যাটলিস্ট ওই জাস্ট টিপিক্যাল পলিটিশিয়ান, মানে পেশাদার যাদের পলিটিক্স এবং দ্যাট টু ভেরি পুয়ার পলিটিক্যাল প্র্যাকটিস, এদেরকে নমিনেশন না দিয়ে তারা যদি শুধু যোগ্য লোককে দেয়, এবং গভর্নমেন্ট চালানোর ক্ষেত্রে তারা যদি যোগ্য লোককে মিনিস্টারগুলো বানায়, তো অবশ্যই এই জিনিসটা তো সবাইকে আবার বলি যে এই বিপ্লবের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা ওল্ড অর্ডারে আর ফেরত যেতে চাই না। আমরা জানি একদিনে আমরা এই পরিবর্তনটা আনতে পারবো না, বাট শুরু করতে হবে এবং ভিজিবল কিছু কিছু ডেভেলপমেন্ট দেখাইতে হবে, যেখানে এই বিপ্লবের স্পিরিটটা যেন আমরা ধারণ করতে পারি। সেটা পলিটিক্যাল পার্টিগুলোর ওনার্সটাই বেশি। এখন এই জায়গায় স্যার আমি ট্রাইং টু লার্ন ফ্রম ইউ এই জায়গাটাতে, যে এটা একটা কমপ্লেইন আমরা দেখতেছি, সেটা হচ্ছে যে একটা মেম্বার অফ দ্য পার্লামেন্ট তার
মেইন কাজ হচ্ছে ল মেকিং। কারণ স্যার মানে একটা রাষ্ট্রে স্যার পার্লামেন্ট ছাড়া আর কোনো অর্গান নাই যারা ল মেক করতে পারবে। অফকোর্স। সো ল মেকারদের কিন্তু মানে প্রচুর জানতে হয় এবং পড়তে হয়। এখন একটা ইউজ কমপ্লেন যেটা পাবলিক পারসেপশনে আছে যে একটা ল মেকারের যদি স্যালারি, হি ইজ স্যালারিড ম্যান এট দ্য এন্ড অফ দ্য ডে, তাহলে তার যদি 1-1.5 লাখ টাকা স্যালারি হয়, তাহলে তার এক টেনিয়রের 1-1.5 কোটি টাকা সে কিভাবে জমায়? না, hard question, sir. No, very hard question. Actually, you should ask this question to those politicians. What do they think? আমরা তো পলিটিশিয়ান না, আমরা তো চাইবই যে মানে পলিটিক্সের মাধ্যমে মানুষ এইভাবে অ্যাস্ট্রোনমিক্যালি রিচ না হয়ে যাক। এবং এই জায়গাটায় স্যার আমার কথা হচ্ছে যে যেটা মাঝখানে গত 15 বছরে যে জিনিসটা হয়েছে, যেটা একটা ভয়াবহ জিনিস হয়েছে, যে একটা বড় পার্লামেন্টের একটা বড় অংশ হয়ে গেছে বিজনেসম্যান। আমি নিজে বিজনেস করি, সো একটা বিজনেসম্যানের কিন্তু বেসিক মোটিভেশন থাকে টু আর্ন মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন। ইটস জাস্ট ডেফিনিশন অফ বিজনেস। তো এখন ওনাকে আমরা যদি একটা ল মেকার বানিয়ে দিই, প্লাস ওনাকে যদি ইভেনচুয়ালি একটা মিনিস্টার বানিয়ে দিই, তাহলে কিন্তু সে তার বিজনেসের অপটিমাইজেশনের চিন্তা করবেই, তাই না? যেভাবে একটা অ্যাক্টিভিজম একটা করা জিনিস, অনেক সময় অ্যাক্টিভিস্টও কিন্তু ভালো স্টেটসম্যান নাও হইতে পারে। অফকোর্স, ঠিক আছে। টু সেপারেট স্কিলস। আমাদের দরকার হচ্ছে অনেস্ট, কনসিয়েন্সাস এবং স্কিল পিপল ইন রাইট প্লেস। এখন এটা তো আর একদিনে হবে না, আমরা আশা করতেই পারি। আমি মনে করি যে ডক্টর ইউনূসের রিফর্ম বা ওনার একটা ইনক্লুসিভ যে একটা অ্যাপ্রোচ আছে, সবাইকে নিয়ে কাজ করার, যদি এটা থাকতো, তাহলে এই জিনিসগুলো নিয়ে উনি বেশি কাজ করতে পারতেন। যে এবং অনেক হার্ট টু হার্ট টক করা উচিত আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, যে হি শুড অ্যাকচুয়ালি, উনি তো পলিটিক্যাল পার্টি যেটা কমপ্লেন যে আমাদের তো আসলে কথা শুনে না। অনেকদিন পর একটা মিটিং ডাকে, মিটিং অনেক লোক আসে, আয়সা উনি সবগুলি শুনে যায়, বাট উনি ইয়ে করেন না। এখানে একটা গলতি তো আছেই। সো দ্য ওয়ে পলিটিক্যাল পার্টিদের উচিত ডক্টর ইউনূসের উপর প্রিভেল করা অন ইম্পর্টেন্ট ম্যাটার, ওনাকে ইয়ে করা। ডক্টর ইউনূসেরও উচিত সবার সাথে কথা বলে, ইভেন ডক্টর ইউনূস এখন মানুষের সাথেই কথা বলছেন বেশি, তাও তো না। মানে আসলেই বিপ্লব হয়ে গেছে, বাট বিপ্লবের যে স্পিরিটটা, যে মানুষের কথা শোনা, সেটা তো হচ্ছে না। আই আন্ডারস্ট্যান্ড হি ইজ এ ভেরি বিজি ম্যান, দি গভর্নমেন্ট যখন চালায় তখন এত সময় থাকে না, বাট ফান্ডামেন্টাল কিছু ডিসকাশন কিন্তু হওয়া উচিত। শুধু পলিটিক্যাল পার্টিরাই যা বলবে তাই ঠিক, তাও তো না। তো এটা আমাদের একটা ট্রাইং টাইম, একটা মানে আনচার্টেড টেরিটরিতে আমরা প্রবেশ করেছি। আমাদের মেজর কিছু সংস্কার হওয়া দরকার। আবার সংস্কার বেশি হইতে গেলে যে টাইম ফ্রেমটা লাগবে, সেই টাইম ফ্রেম আবার দেওয়া যাচ্ছে না, বিকজ দি পলিটিক্যাল পার্টিস হ্যাভ বিকাম ইমপেশেন্ট। আবার আমি যেহেতু বিজনেসে আছি, বিজনেস ইজ ব্যাড, দি ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু স্থবির হয়ে আছে। ইভেন দ্য বাজেট ইজ নট গুড। বাজেট ইজ নট গুড, এই হওয়ারও কথা না। এই বাজেটটা যে খুব ভালো হওয়ার কথা ছিল আমি মনে করি না। তো আমি যে রিয়েল এস্টেটে কাজ করি, কোনো বায়ান নেই, হার্ডলি দের ইজ এনি বায়ান নাও। সো এটা যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু ইকোনমি কলাপস করতে পারে। আমাদের হয়তো রেমিটেন্সের যে প্রবলেমটা ছিল সেটা একটু সলভ হয়েছে, বিকজ যে আগের মতো এরকম টাকা মানে বাইরে চলে যাচ্ছে না। বাট আরেকটা অন দি আদার সাইড অফ দি কয়েন, যেহেতু ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেছে, সেই হিসাবে কিন্তু রেমিটেন্স খরচও হচ্ছে না, ইম্পোর্ট কমে গেছে, ক্যাপিটাল ইম্পোর্ট কমে গেছে। সো এই জন্য আমি মনে করি যে আমাদেরকে একটু এখন রেশনালি চিন্তা করতে হবে যে কতটুকু সংস্কার আমাদের করা উচিত ইমিডিয়েট, কতটুকু সেটা ইলেকট্রাল সংস্কার হোক বা অন্য যে কোনো সংস্কার, কতটুকু আমরা একটা অ্যাটলিস্ট চার্টারের মাধ্যমে, ন্যাশনাল চার্টারের মাধ্যমে যদি আমরা ফিলসফিক্যালি অ্যাগ্রি করি যে হ্যাঁ এই সংস্কারগুলো আমরা করব, মানে এভরিবডি পুটস দেয়ার স্ট্যাম্প যে ইয়েস উই অ্যাগ্রি দ্যাট এই সংস্কারগুলো হইতে হবে, ঠিক আছে, এটা সময় লাগুক, আমাদেরকে রিয়েলিস্টিকও হইতে হবে। ইভেন চাইলে তো স্যার জাস্ট এন ওয়াইল্ড আইডিয়া, সেটা হচ্ছে যে সরকারের একটা তো মিনিস্ট্রি আলাদা করা যেতে পারে, রিফর্ম মিনিস্ট্রি, যারা বছর দূরে খালি এটা নিয়ে কাজ করবে, গবেষণা করবে। অ্যাবসলিউটলি সাইড বাই সাইড ইট ক্যান গো। অবশ্যই, ইটস ভেরি ভেরি গুড
আই থিঙ্ক ইটস নট এ ওয়াইল্ড আইডিয়া, ইটস এ ভেরি ভেরি রেশনাল আইডিয়া। আমি এটা কখনো আমার মনে হয় নাই, বা তোমার কাছে শুনে মনে হচ্ছে এটা ভালো একটা আইডিয়া। মানে অনলি ফর রিফর্ম, হোয়াই এভরি টাইম আই নিড টু গিভ ব্লাড? অ্যাবসলিউটলি, ইট শুড, মানে আমরা বরং এটাকে স্ট্রেনথেন করি সো দ্যাট গভর্নমেন্টকে সে প্রেসার ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, সিঙ্গাপুরে একজন লি কোয়ান ইউ, উনি কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন, বাট তারপর অনেকদিন কিন্তু গভর্নমেন্টে রয়ে গেছেন অ্যাজ এ মিনিস্টার হু ওয়াজ he was overseeing everybody's work. Wow. He used to be called, I think, senior minister or whatever, something. দারুণ, দ্যাটস এ গ্রেট কনসেপ্ট। Great concept, তাই না? So you said about ombudsman বা ন্যায়পাল টাইপের যেগুলো, আমাদের এখানে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হইতে পারে। এগুলো কিন্তু সংস্কারের অংশ। আমাদের হিউম্যান রাইটস কমিশন আছে, একটা সাক্ষী গোপাল টাইপের হিউম্যান রাইটস, কারণ মিজানুর রহমানের মতো স্টুপিড কেউ দেখছি হিউম্যান রাইটস কমিশন, যে ইভেন যখন স্টুডেন্ট মারা যাচ্ছে ওই কমিশনের কোনো সে নাই, তাহলে এটা রেখে লাভ কি? এটাই তো, এরকম এই ধরনের যে আমাদের একটা স্ট্রং হিউম্যান রাইট কমিশন থাকবে, যারা অলওয়েজ দে উইল বি লুকিং আউট অফ অল হিউম্যান রাইট ভায়োলেশন। এগুলো তো সংস্কারের ইস্যু। সংস্কার শুধুমাত্র খালি ইলেকট্রাল সংস্কারই না, সংস্কার আমাদের প্রতিটা জায়গায় হয়, এবং সবকিছু একবারে সম্ভব না। লং টার্ম ইস্যু। ন্যাশনাল চার্টারে যদি এই জিনিসগুলো থাকে, আই থিঙ্ক দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। ইলেকট্রাল যেটা তুমি বলেছো, যে একটা ভালো ইলেকশন করার জন্য কিন্তু সময় লাগবে, সেই টু পুট ইন প্লেস অল দোজ রিফর্মস, বাট ইলেকশনটা বেশি দেরি করলে আমাদের অন্য ধরনের সমস্যা হয়ে যাবে, যেটার ভিজিবল কিছু সাইন আমরা দেখতে পাচ্ছি। ইউ ক্যানট হ্যাভ দি মিলিটারি ইন দি গ্রাউন্ড ফর লং। আমাদের তো ডিফেন্স ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মিলিটারি সার্ভিসেস, ইজ নেগলেক্টেড। গত 15 বছর তো আমাদের ডিফেন্স প্রিপারেশনও অনেক নেগলেক্টেড হয়েছে। ইজ দ্য রাইট টাইম টু অ্যাকচুয়ালি ডিফেন্সিভ প্রিপারেশনগুলোকে আপডেট করা। আমাদের ডক্ট্রিনাল আপডেশন লাগবে, আমাদের ট্রেনিং ঠিক করতে হবে, আমাদের ইকুইপমেন্টগুলোর অবস্থা ভালো না, আমাদের ক্যাপিটাল প্রকিউরমেন্টের অবস্থা খুব ভালো না। আমি কিছু ক্ষেত্রে যখন আমি এয়ারফোর্স, নেভি, আমি তো তুমি আর আমি তো আর্মি অফিসার, তো আর্মির সম্বন্ধে আমরা বাই অ্যান্ড লার্জ জানি, বাট ইন দ্য রিসেন্ট পাস্ট কিছু এয়ারফোর্স আমি নেভি অফিসারের সাথে কথা বলতে আমি ভয় পেয়ে গেছি রিয়েলি, যে আমাদের ক্যাপিটাল প্রকিউরমেন্টগুলো ভালো হয় না গত 15 বছরে। উই হ্যাভ বোট জাঙ্কস, উই হ্যাভ বোট the equipments from diverse sources, যেটার প্রপার লজিস্টিক নাই, প্রপার। এটা আমি অবাক হই স্যার, যে এটা কিভাবে সম্ভব। মানে আমরা বলি না স্যার দেশ আমাদের মা, বলি তো স্যার, ইউ আর ভেরি সিনিয়র স্যার, তারপরেও স্যার আমি এটা ফিল দিয়ে একটা অ্যানালজি আনি। দেয়ার আর টিমস, দে ডু বিজনেস উইথ প্রস্টিটিউটস, ইয়েস, even they do business with their mothers. Absolutely. How someone can sell their mother or motherland for some petty cash or some big cash? Absolutely. যাই হোক স্যার, আপনার সাথে এটা নিয়ে স্যার একটা সেপারেট সেশন আমরা করব, যে how this decay has inculcated in the military. কারণ স্যার আমার কাছে খারাপ লাগে, বাই নেম দুইজন স্পেসিফিক্যালি ভেরি রিসেন্ট দুইজন সেনাপ্রধানের মোরাল টার্পিটিউড এবং ফাইন্যান্সিয়াল ডিসপিউটস যেগুলো আছে, অর করাপশন ইউ ক্যান সে ক্যান্ডিডলি, এগুলোর কারণে অ্যাজ আই হ্যাভ এ মিলিটারি ব্যাকগ্রাউন্ড, আমাকে বিলো দ্য বেল্ট এই দুইজনের নাম ধরে হিট করার চেষ্টা করা হয়। দো আই এম নট রেসপন্সিবল, এটা তো আমার দায়িত্ব ছিল না ওনাদেরকে সেনাপ্রধান বানানো। অ্যাবসলিউটলি, বাট থিং ইজ দ্যাট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ, আমরা সবাই এফেক্টেড। কারণ হচ্ছে স্যার আমার লেভেলে তো করাপশন আসে নাই স্যার। আসলে শুধু দুইজন সেনাপ্রধানই না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তুমি তো দেখেছো জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার রিসেন্ট পোস্টগুলা, যদিও উনি ওনার টেনিয়রের ব্যাপারে উনি কিছু বলেন নাই, হাউ ডিড হি ফেয়ার উই অলসো নো, আমি জানি না স্যার মে মাইন্ড অন মি, বাট থিং ইজ দ্যাট পাবলিক কথা হচ্ছে যে সব রিটায়ার্ড জেনারেলরাই কি একটা করে পাওয়ার প্ল্যান্ট পায়? সেটাই না, ওটা আমরা না যাই, বাট উনি যে মিলিটারি সার্ভিসের, অ্যাটলিস্ট ইজ এ ফর্মার সার্ভিস চিফ হিসেবে মিলিটারি সার্ভিসের যে সরি স্টেট উনি ডিসক্রাইব করেছেন তো ভয়াবহ। হ্যাঁ, মানে he was at the helm of the affair and he was also responsible, but by and large ওনার ডেসক্রিপশন গুলা আমরা ইন বিটস এন্ড পিসেস আমরা অনেক কিছু জানি, বাট when it comes from a former service chief it is something very serious. এটা নিয়ে আমরা একটা সেশন আমরা করব, we will have a separate session sir. Today we are going to have a concluding question for you, যেটা দিয়ে আজকেরটা আমরা শেষ করব। সেটা হচ্ছে স্যার যে
নেক্সট যে ইলেক্টেড গভর্নমেন্ট আসতেছে ইনশাল্লাহ ইন দ্য মান্থ অফ এপ্রিল উই আর গোইং টু গেট ইট। বাট এগেইন সবসময় হিস্ট্রিতে একটা কথা বলে, দেয়ার ইজ দ্য নেক্সট ওয়ার লুমিং ইয়েস, অ্যান্ড দেয়ার ইজ নেক্সট রেভলিউশন লুমিং। কি করলে এইরকম আরেকটা বিপ্লব সংগঠিত হওয়ার প্রয়োজন হবে না, সেটা যদি আপনি সংক্ষেপে বলেন স্যার। আমি আমি যেটা বলেছি যে ওভারনাইট আমরা সবকিছু ভালো হয়ে যাবে আশা করতে পারি না, বাট মোটা দাগে যে জিনিসগুলো আমরা মনে করি যে কি কারণে আওয়ামী লীগের এরকম সিভিয়ার ক্যাটাস্ট্রফি হইল, মানে দল হিসেবে তারা ওয়াইপড আউট হয়ে গেল, মানে তাদের লিডাররা পালায় যেতে হইল। শুধু এই জিনিসগুলো যদি যে যে ক্রসিং দি লাইন, এগুলোই যদি আমরা মনে রাখি যে এটা করা যাবে না, মানুষকে গুম করা যাবে না, মানে ইউ ক্যানট জাস্ট একটা মানুষ একটা জাস্ট বিকজ হি ইজ অফ ডিফারেন্ট ওপিনিয়ন, এটা করা যাবে না। হিউম্যান রাইটটাকে প্রোটেক্ট করতে হবে, এইভাবে মানি লন্ডারিং করা যাবে না, মানে দেশের টাকা পয়সা এইভাবে ধ্বংস করে দেওয়া যাবে না। সো এবং এই বিপ্লবের স্পিরিটটা যদি আমরা ইভেন 20% যদি আমরা ধারণ করতে পারি, তাহলে কিন্তু নেক্সট গভর্নমেন্ট কিন্তু খুব ভালো করবে। আমি 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 মনে করি না যে বাংলাদেশের সব মানুষ এক্সপেক্ট করে যে পরবর্তী গভর্নমেন্ট ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স অনেক আছে। বাংলাদেশের মানুষ কিন্তু যখন তখন রাস্তায় নেমে যায় না, ঠিক আছে, কিন্তু আমাদের যেন একটা ট্রেন্ড থাকে উন্নতি করার, এবং মানুষ কি চায়, মানুষের আকাঙ্ক্ষাটা ধারণ করাটা ইম্পর্টেন্ট। আমি অনেক সময় আমি সাকসেসফুল নাও হইতে পারি, বাট আমার যেন অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম এফোর্ট থাকে, তাহলেই কিন্তু দেখা যাবে যে আমরা আস্তে আস্তে ডেমোক্রেসি যে কালচার করতে থাকি, ওভার পিরিয়ড অফ টাইম আমাদের দেশেও ভালো ডেমোক্রেসি হবে, বাট ওভারনাইট হবে না। এর লাস্ট কোশ্চেনের লোভ সংবরণ করতে পারছি না স্যার। ইনফ্যাক্ট দুইটা ছিল, একটা ছিল হচ্ছে যে আওয়ামী লীগের কেউ কেন অনুশোচনা করে না স্যার, এই কোশ্চেনটা আমি আপনাকে করবো না স্যার। আমি আপনাকে যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে যে এবার তো আপনি ভোট দিবেন স্যার ইনশাল্লাহ, তাহলে ভোট দিলে পরে আপনার কনস্টিটিউয়েন্সিতে যাকে আপনি ভোট দিতে চান তার ভেতরে মিনিমাম কি কি এক্সপেকটেশন আপনার আছে, মানে কি না থাকলে আপনি দিবেন না তাকে ভোট? আই থিঙ্ক যে আমাদের বেয়ার মিনিমাম যে এক্সপেকটেশন থাকা উচিত যে লোকটাকে আমি ভোট দিব তাকে আমি অ্যাজ এ পার্সন তার ট্র্যাক রেকর্ড আমি দেখতে চাই। ওকে, ঠিক আছে, যে হু ইজ হি। সেকেন্ডলি, আমি মনে করি আমাদের অ্যাটলিস্ট এই ভোটে আমাদের চিন্তা করা উচিত যে আমরা যে বিপ্লবের যে অ্যাসপিরেশনটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই লোকটা কি সে অ্যাসপিরেশনটা অ্যালাইন করে কিনা। থার্ডলি, হি শুড বি এডুকেটেড। এডুকেশন বলতে আমি শুধুমাত্র ওই মাস্টার্স ডিগ্রি না, রিয়েলি এডুকেটেড। মেবি হি মে নট হ্যাভ ইনস্টিটিউশনাল এডুকেশন, বাট তার মধ্যে একটা মানে এডুকেটেড একটা মাইন্ডসেট আছে। বিকজ এই যুগে আমাদেরকে অপারেট করতে হইলে আমাদের কিন্তু এডুকেশন লাগবে। হ্যাঁ, দ্যাটস ইট। আসলে মানে উই ক্যান নেম 100 অফ কোয়ালিটিস। এটা আমি এত কিছু যাইতে চাই না, বিকজ আমি অত ইউটোপিয়ান চিন্তা করি না। আমি মনে করি যে I want to see some changes, if not the 100% changes, some changes in the positive direction. Thank you so much, স্যার। আমার কাছে মনে হয় এবার দর্শকরা যেটা আমরা বুঝলাম স্যারের কথা থেকে, যে স্যারের অতসী কাছে অথবা লিটমাস টেস্টে এবার যে ক্যান্ডিডেট তাকে পাস করতে হলে মিনিমাম যে কোয়ালিফিকেশনস আছে এইটুকু যদি আমরা সবাই এনশিওর করতে পারি, বিকজ আমরা বাসায় একটা কেয়ারটেকার নেওয়ার সময় কতগুলো ইন্টারভিউ করি, যে জেনারেটর চালাতে পারে কিনা, লিফটটা বন্ধ হয়ে গেলে খুলতে পারে কিনা, পানির মেশিনটা চালাতে পারে কিনা, একজন আসলে পরে ইন্টারকম ব্যবহার করে আমাকে কল করতে পারে কিনা। বাট আমার এলাকার একটা কেয়ারটেকার, আদারওয়াইজ একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট ইজ কেয়ারটেকার অফ মাই এরিয়া, সো তার সিলেকশনের সময় আমি মিনিমাম ভেটিং করছি না। তো এইবার মনে হয় স্যার যেটা বললেন যে দ্যাট ভেটিং ইজ গোয়িং টু হ্যাপেন। অফকোর্স স্যারের লেভেলে তো হবেই, বাট এই প্রথম মনে হয় মার্কা ভীষণভাবে চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তো আনটিল নেক্সট টাইম, স্যারকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য। যদি আমাদের কথা শেষ হয় নাই, নেক্সট টাইম আমরা অবশ্যই কথা বলবো যেই বিষয়টা নিয়ে স্যার লাস্টে হিন্ট দিয়েছেন, এবং উইল হ্যাভ ডিটেইল ডিসকাশন। দিস ইজ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি, এবং ইনশাআল্লাহ
আমরা সবাই যার যার নিজস্ব জায়গা থেকে যদি একটু ইনসাফমুখী চিন্তা করি, একটু জাস্টিসটা মাথায় রেখে, ন্যায় বিচারটা মাথায় রেখে চিন্তা করি, তাহলে ছোট ছোট চেঞ্জ একটা বড় সামগ্রিক চেঞ্জ আনবে। আমরা নেক্সট বিপ্লবের প্রয়োজনীয়তাকে নস্যাৎ করতে পারবো এবং ইনশাল্লাহ সোনার বাংলাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা সবাই স্যারের জন্য দোয়া করব, স্যারের আল্লাহ নেক হায়াত দিক এবং স্যারের যে সামনে পরিকল্পনাগুলো আছে সেগুলো সব সুচারুভাবে সম্পন্ন হোক। আর একই সাথে আমরা আপনাদের কাছেও আশা করব যে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আবার আমরা পরবর্তী এপিসোডে দেখা হবে জনতার কথায়। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম।